সেখানে লাংস বা ফুসফুস, হৃৎপিণ্ড এগুলোকে আমরা কিভাবে সুস্থ রাখবো? দেখুন, এই ৩টে জিনিসের সবচেয়ে প্রধান কারণ হলো আমাদের দেশে বা সব জায়গায় একই কারণ হলো টোব্যাকো। চাহে এটা স্মোকিংভাবে বলুন, চাহে এটা এক ধরনের তামাক জাতীয় জিনিস বলুন বা অনেক ধরনের টোব্যাকো প্রোডাক্টস আমরা দেখি। আপনি কি ভাবছেন যে শুধু স্মোকার্সের মধ্যে কি লাং ক্যান্সার পাওয়া যায়? না। আজকের ডেটে নন স্মোকার্স লাং ক্যান্সার সবচেয়ে বেশি। কিভাবে? এখন ভাবুন, এটা একটা অর্গ্যান, এটার মধ্যে আপনার ব্লাড ভেসেল আছে। এই মানে ব্লাড ভেসেল কি, এই অর্গ্যানটার খাদ্যনালী ধরে নিন। এখন ব্লাড ভেসেলটা এতটুক ছিল, চুল পড়তে পড়তে ছোট হয়ে যাচ্ছে, খাদ্যনালী ছোট হচ্ছে, এই অর্গ্যানটা থাকবে তো? এই হলো ব্যাপার। অনেক ধরনের বাজারে আপনি শুনতে পারবেন একটা জিনিস হলো সুপার ফুড, রাইট? এটা নিয়ে আমি এখন সায়েন্টিফিক কিছু আমার কাছে বক্তব্য নেই, কারণ আমি আপনাকে যা বলবো সেটা হলো আমার সায়েন্টিফিক্যালি প্রুভেন হতে হবে যে এই ধরনের খাবার খেলে আপনার ক্যান্সার হবে না, বা আমি এই ধরনের ওষুধ খেলে আমার ক্যান্সার হবে না। ইট ইজ নট লাইক দিস। লাং ক্যান্সার বেসিক্যালি কোন সময় যদি ধরা পড়ে তাহলে পুরোপুরি সেরে যাওয়ার চান্সেস সব থেকে বেশি? দেখুন, লাং ক্যান্সারে যেটা আমরা বলি আর্লি স্টেজ লাং ক্যান্সার, লাং স্টেজ বিভিন্ন স্টেজেস থাকে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 এরকম। স্টেজ 1 স্পেশালি যেটা আমরা যদি ধরতে পারি, তখন আমি এই ওয়ার্ডটা ইউজ করি, যদি ধরতে পারি, কিন্তু ধরা হচ্ছে কখন? আমরা যখন স্টেজ 3-তে যাচ্ছি। আর তুমি যে কোম্পানিতে চাকরি করো, ও একবারও বলে তোমার হেলথ চেকআপের মধ্যে শুধু ব্লাড টেস্টই করাচ্ছে, একবারও হার্ট একটা বুকের এক্স রে করতে বলেছে? সিম্পল একটা বুকের এক্স রে যে কোনো জায়গায়, গভর্নমেন্ট হসপিটালে ফ্রি অফ কস্ট, যে কোনো একটা পাড়ার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে 50 টাকায় হয়ে যাবে। এই টেস্টটা কেউ করতে চায় না। আপনি কিভাবে নিজের হৃদযন্ত্রকে ঠিক রাখবেন, এই নিয়ে ডক্টর আর্য কমলের সাথে খুব বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। আমাদের হৃদযন্ত্র কিসের জন্য প্রবলেম হয়, আমাদের ফুসফুসে কি প্রবলেম হয়, কিভাবে ফুসফুসের চিকিৎসা হয়, কত ফ্রি স্কিম রয়েছে গভর্নমেন্টের যেগুলো আমরা অ্যাভেল করতে পারি, কিন্তু অ্যাওয়ারনেসের জন্য সেগুলো আমরা জানিই না। এই সব কিছু আমরা এই এপিসোডে আলোচনা করেছি। আমার মনে হয় এই এপিসোডটা দেখলে আমরা অনেকটা সুস্থ মতো বাঁচতে পারবো। তো পুরোটা দেখবেন স্কিপ না করে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন। যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছেও নিবেদন, তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা রয়েছে, সেগুলোকেও ফলো করে দেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ডক্টর আরিয়া কমল। আমি বলবো আর্য কমল। আচ্ছা, ওয়েলকাম টু কথা কানেকশন। থ্যাংক ইউ সো মাচ। অনেক কষ্ট করে আপনার কাছ থেকে মানে আজকে এই পডকাস্টটা শ্যুট হচ্ছে। অনেক দিন চেষ্টা করেছি, অ্যাকচুয়ালি ঠিকই আছে, কারণ আপনি যেইভাবে লোকজনদেরকে সুস্থ রাখছেন, বাঁচিয়ে রাখছেন, সেই কাজটা অনেক বড় এই কাজটার থেকে। তো সেটা অবশ্যই একটা বড় কাজ, আর তার জন্য ঠিক আছে, কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। থ্যাংক ইউ। আমি সবচেয়ে প্রথম আমি খুবই লজ্জিত যে আমি লাস্ট টাইম আপনার সাথে দেখা করতে পারিনি। আর এবারে আমরা এটা ডিসকাস করছি না তোমার সাথে আমার পরিচয়টা কেমন করে হলো। কিন্তু হ্যাঁ, খুব ভালো লাগলো। আর তোমাদের এই সেটআপ, তোমাদের স্টুডিওতে এসে মানে অনেক দিনের আমাদের প্ল্যান ছিল আসার। হ্যাঁ, আমরা এট লাস্ট এসে আমরা দেখা করতে পারলাম। একটা জমিয়ে আজকে একটা আড্ডা হয়েছে। হ্যাঁ। আজকের আড্ডাটা বেসিক্যালি আমরা মানুষের, আপনি তো হৃদয়ের ডাক্তার, ভালোবাসার ডাক্তার, ভালোবাসার জায়গাটাকে আপনি ঠিক করেন। আপনি যদি ছোট্ট করে একটুখানি আমাদের দর্শকদেরকে বলেন যে আ আপনি কোথায় কোন জায়গায় আপনার স্পেশালাইজেশন রয়েছে? আমি হার্ট স্পেশালিস্ট, লাং স্পেশালিস্ট অ্যান্ড ভাস্কুলার স্পেশালিস্ট, যেটাকে আমরা বলি CTVS, কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি। কার্ডিয়াক সার্জারি যেরকম হার্টের অনেক ধরনের সার্জারি হয়, আমরা ওই জিনিসটা দেখি। লাং সার্জারি, থোরাসিক যেটা বলি, যেটার মধ্যে আমরা লাংসের বিভিন্ন ধরনের সার্জারি হয়, ক্যান্সার সার্জারি, ইনফেকশনের সার্জারি, এইসব জিনিস আমরা দেখি। অ্যান্ড ভাস্কুলারে বিভিন্ন ধরনের সার্জারি হয়, যেরকম আমাদের শরীরে তো প্রচুর ব্লাড ভেসেলস আছে, তো নানান ধরনের অসুখ বিসুখের জন্য অনেক প্রবলেম হতে পারে, এগুলো আমরা বিশেষজ্ঞ
বিশেষভাবে দেখি আমরা। আমার মেইনলি স্পেশালাইজেশনটা হলো অন লাং সার্জারি। আমরা লাং সার্জারি যেটা ফুসফুসের সার্জারি যেটা বলি, এটা হলো আমরা মাইক্রোভাবেও করতে পারি। আচ্ছা। হ্যাঁ, মাইক্রোভাবে দুভাবে হয়। একটা হলো ভিডিও অ্যাসিস্টেড ভ্যাটস যেটা বলি, আরেকটা হলো রোবোটিক সার্জারি। তো আমরা এই দুটোই সার্জারি একসাথে করতে পারি। অ্যান্ড আমরা ওপেন তো আছি। কমপ্লেক্স কেসেস যেরকম থাকে আমাদের গোটা আমাদের চেস্টের মধ্যে, যেরকম আমাদের বুকের পাঁজরের কিছু টিউমার্স হয়। বুকের পাঁজর ছোটবেলা থেকে ডিফর্মিটিস হয়, যেটা আমরা চেস্ট ওয়াল ডিফর্মিটি বলি। আমরা এইসব সার্জারিজ গুলোও করি। বেশ, রোবোটিক্স সার্জারি আমার ওয়ান অফ দ্য বেস্ট টপিক। আমি এটা নিয়ে আলোচনা করব। কিন্তু সবার প্রথমে আসি, আপনি বুক বললেন, তো এখনকার যুগে মানে এখন যেসব লাইফস্টাইল ডিজিজ বা লাইফস্টাইল যেরকম আমাদের রয়েছে, সেখানে লাংস বা ফুসফুস, হৃৎপিণ্ড, এগুলোকে আমরা কিভাবে সুস্থ রাখবো? দেখুন, এই ৩ টে জিনিসের সবচেয়ে প্রধান কারণ হলো আমাদের দেশে বা সব জায়গায় একই কারণ হলো টোব্যাকো। চাহে এটা স্মোকিং ভাবে বলুন, চাহে এটা আ এক ধরনের তামাক জাতীয় জিনিস বলুন বা অনেক ধরনের টোবাকো প্রোডাক্টস আমরা দেখি। এইসব শুরু আমরা জাস্ট আজকের ডেটে কেউ কিন্তু ১৮ বছর বাদে বা ২০ বছর বয়সে গিয়ে শুরু করছে না। এরা কিন্তু ক্লাস 6-7 থেকেও শুরু করছে। আমাদের কাছে এরকমও আছে খবর। এইসব জিনিস কমপ্লিটলি স্টপ করতে হবে। স্মোকিং ইজ নট এট অল গুড। যেকোনো টোবাকো প্রোডাক্টস ইজ নট এট অল গুড। কারণ এটা এফেক্ট করছে নট অনলি আপনার ফুসফুসকে। আপনি কি ভাবছেন যে শুধু স্মোকার্স এর মধ্যে কি লাং ক্যান্সার পাওয়া যায়? নন। আজকের ডেটে নন স্মোকার্স লাং ক্যান্সার সবচেয়ে বেশি। কিভাবে? অনেকগুলো ফ্যাক্টরস মিলায় করে এখানে। অনেকগুলো ফ্যাক্টরস আছে। যেমন যে আমরা জেনেটিক প্রোফাইলিং যেটা বলি আমরা। এই জেনেটিক প্রোফাইলিং এর মধ্যে মডিফায়েবল অনেক প্রোফাইলিং হচ্ছে, যেটার কারণে আমাদের লাং ক্যান্সারের মানে স্পেশালি ইন সাউথ ইস্ট রিজন এর মধ্যে আমাদের খাবার-দাবারের হ্যাবিটস এর মধ্যে আমাদের জল, খাবার-দাবার, আমাদের সয়েল, আমাদের সবজির মধ্যে ফার্টিলাইজার্স যেগুলো ইউজ হচ্ছে, these are all acting like they are modifying your genetic profiles and all. এইসব কথা। টোবাকো প্রোডাক্ট যেটা বলছি, পলিউশনটা এভয়েড করুন যত পারেন। এখন বলবেন যে আমি থাকছি কলকাতায়। হুম। আমি পলিউশন কেমন করে এভয়েড করি? ইট ইস নট এট অপোজিট। এভয়েড ইন দ্য সেন্স যেখানে আপনি পলিউশন বেশি দেখছেন ওই জায়গায় সিম্পল একটা মাস্ক ব্যবহার করা শুরু করুন। কষ্ট হয়, নাক বন্ধ রেখে। করোনার সময় যেরকম মনে আছিল, লোকেরা মাস্ক পরতো কি নাকের নিচে রেখে মাস্কটাকে পরতো? না, নাক বন্ধ করে মাস্কটা পরুন। ঠিক তাতে আছে? কিছুটা হলেও কিছুটা হলেও কমবে, কিছুটা হলে। 100% নয়। আমার যদি 95% ও কমায়, এটলিস্ট 5% ভেতরে যাচ্ছে। ঠিক না? অনেক ধরনের বাজারে আপনি শুনতে পারবেন একটা জিনিস হলো সুপার ফুডস, রাইট? এটা নিয়ে আমি এখন সায়েন্টিফিক কিছু আমার কাছে বক্তব্য নেই। কারণ আমি আপনাকে যা বলব সেটা হলো আমার সায়েন্টিফিক্যালি প্রুভেন হতে হবে। অনেক দেশ সুপার ফুডস নিয়ে কাজ করছে। ইভেন ইন্ডিয়াও ইন্ডিয়াও কাজ করছে। ভর্তি প্রচুর, রয়েছে। প্রচুর কাজ হচ্ছে যে এটা এই ধরনের খাবার খেলে আপনার ক্যান্সার হবে না বা আমি এই ধরনের ওষুধ খেলে আমার ক্যান্সার হবে না। ইট ইস নট লাইক দিস। সুপার ফুডস গুলোর আমার কোনো কমেন্ট কিছু নেই। কিন্তু একটা জিনিস ছোটবেলা থেকে একই জিনিস শাক, সবজি, ফল, ফুল এগুলো আমরা বেশি খাই। এগুলো আমাদের খেতে হবে। যেটা ফাস্ট ফুড দিয়ে আমাদের কিন্তু চেঞ্জেস হয়ে যাচ্ছে। ফাস্ট ফুডটা এভয়েড করুন। ফল, ফুল, শাক-সবজি বেশি খান। পলিউট্যান্টস এভয়েড করুন। মোস্ট ইম্পোর্টেন্টলি টোবাকো বা স্মোকিং বন্ধ করুন। আপনার ফুসফুস তো ভালো থাকবেই। সঙ্গে আপনার হার্টও ভালো থাকছে। আপনার ইভেন ব্লাড ভেসেলস ও ভালো থাকছে। এখন বলবেন যে আমার এইসব খেলে আমার ব্লাড ভেসেলস কেমন অ্যাক্ট করছে? কারণ আমি যদি সিগারেট টানি এগুলো তো আমার লাংসে যাচ্ছে। আরে বাবা, ওটার থেকে যে নিকোটিন প্রোডাক্ট যেটা বেরোচ্ছে, এটা গিয়ে কিন্তু আমাদের হৃদয়ের বলুন বা আমাদের ব্লাড ভেসেলস এ বলুন, তার যে এটা ওয়াল যেগুলো থাকে তাদের মধ্যে চুনকের কোয়ান্টিটি বাড়িয়ে দিচ্ছে। ওকে। এখন ওয়ালগুলো ঠিক হতে থাকছে। যত ওয়াল ঠিক হচ্ছে আস্তে, আস্তে ছোট হচ্ছে। এখন ভাবুন এটা একটা অর্গান। এটার মধ্যে আপনার ব্লাড ভেসেল আছে। এই মানে ব্লাড ভেসেল এই অর্গানটার খাদ্যনালী ধরে নিন। এখন ব্লাড ভেসেলটা এতটুক ছিল। চুন পড়তে ছোট হয়ে যাচ্ছে। খাদ্যনালী ছোট হচ্ছে। এই অর্গানটা থাকবে? এই হলো ব্যাপারটা। খিদেও কমে যাবে। খিদে বলে না, আপনার পাটা পচা শুরু হয়ে যাবে। ব্লাড ভেসেলসের প্রবলেম মারাত্মক প্রবলেম। এটা এমন একটা বার্ডেন এখন ইন্ডিয়াতে, বিশ্বাস করতে পারবেন না। এভরিডে
নিয়ার অ্যাবাউট আমার যদি ওপিডিতে যদি 10 জন পেশেন্ট হয়, 5 জন ব্লাড ভেসেলসের পেশেন্ট পাই আমরা। এইরকম মারা ধরনের এইরকম ধরনের হচ্ছে, যেটা আনডিটেক্টেড। এটা নিয়ে কেউ কিছু বলছে না। আমি চাই যে এটা দিয়ে কেউ কিছু বলা শুরু করুক। ব্লাড ভেসেলস এর প্রবলেম নট অনলি দিস। এখন ভাবেন কি এই যে চুন যে পড়ছে যে ব্লাড ভেসেলস এর মধ্যে, এই যে আমাদের যেটা আমাদের যে কোনো এক ধরনের ব্লাড ভেসেলস এ চুন যদি পড়তে, যেটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জেস। আপনি যদি যত বয়স বাড়বে আপনার শরীরে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জেস হবে। জন্ম যেদিন নিয়েছেন একদিন না একদিন আপনার মরতেই হবে। আগের দিনে শুনেছেন মানুষে ১০০ বছর ১১০ বছর বাঁচত। কিন্তু আজকের ডেটে ৮০ বছরও ক্রস করছে কিনা না? কোনো গ্যারান্টি নেই। না। আমি আর তুমি কাল এভারেজ 7 এভারেজ 70 ধরুন। কেন হচ্ছে এরকম? অল বিকজ অফ দিস ব্লাড ভেসেলস এর মধ্যে দেখুন, আপনার যখন যত বয়স যাবে আপনার ব্লাড ভেসেলস এর মধ্যে চুন ভরতে থাকবে। এখন আপনি যে টোব্যাকো, খাবার-দাবার, অনিয়মের খাবার-দাবার, এই জাঙ্ক ফুডস এইসব যদি খাবার বেশি শুরু করছেন, এটার রেটটা বেড়ে যাচ্ছে। চুন পড়ার রেট। আগে যদি হতো সাপোজ আমি ধরে নেই ১ বছরে আমার চুনের কোয়ান্টিটি সাপোজ ০.৫ মিলিমিটার জমবে। এখন আপনি এইসব উল্টো-পুল্টো খাবার-দাবার খাচ্ছেন। এখানে হচ্ছে কি 2 মিলিমিটার পার ইয়ার। তাহলে যেটা এতটুক হওয়ার কথা ছিল ১০ বছরে গিয়ে আপনার এতটুকু হওয়ার ছিল, এটা ১ বছরেই এতটুকু হয়ে যাচ্ছে। তাহলে ভাবুন আপনার কত কষ্ট হচ্ছে। আর নট অনলি দিস, তাহলে আগে যেটা ছিল যে পায়ের এরকম প্রবলেম, ব্লাড ভেসেলস এর প্রবলেম আমরা 60 প্লাস এজ গ্রুপস এর মধ্যে দেখতাম। কিন্তু আজকের ডেটে আমরা ইভেন 20 ইয়ার্স এজ গ্রুপের মধ্যেও দেখছি। এই কারণটা অল বিকজ অফ এটা। আপনি যদি যে কোনো জায়গায় বেরিয়ে যান, রাস্তাঘাটে দেখবেন বাচ্চা ছেলেরা স্মোকিং করে যাচ্ছে। সবচেয়ে ১ম জিনিস হলো হাত গিয়ে, আমি জানি না যেভাবে হোক ওকে গিয়ে বলুন যে ছেড়ে দাও। আপনি তো গিয়ে দোকানটা তো বন্ধ করতে পারবেন না। কিন্তু বাচ্চাটাকে বলতে হবে যে ছেড়ে দে। এই রিসেন্টলি আজকে টুডে মানে আমি লাকি এনাফ যে বলব টুডে ইজ 31st মে অ্যান্ড টুডে ইজ ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে। ও বুঝলেন? এই ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে এর মধ্যে এবার WHO বলছে যেটা হলো যে স্টপ অ্যাড মানে ডুইং এনি অ্যাড ক্যাম্পেইনস অফ টোব্যাকো প্রোডাক্টস। হুম। ইউ শুড স্টপ ইট। আর লোকেরা বলবে, "আরে আজ আমি দিনে ১০ টা খাই।" কালকে বলবে যে, "বন্ধ কর ভাই।" তো বলবে কি, "না, কালকে থেকে ২ টো খাবো।" না, then and there stop it. Stop it. If you stop the tobacco product, 80% of your body's disease will get decreased. 80%. Even not maybe more than that. মানে আপনি বলছেন কেউ যদি আজকে থেকে টোবাকো প্রোডাক্ট বন্ধ করে দেয় 80% ফুসফুস ঠিক হয়ে যাবে? Not only ফুসফুস, আপনার হার্ট ঠিক হবে না, আরো খারাপ হওয়ার থেকে আটকে যাবে। বুঝতে পেরেছি। যতটুকু খারাপ হয়ে গেছে, যতটুকু খারাপ হওয়ার হয়ে গেছে। এখন এই খারাপটাতে আরো ডিটোরিয়েট করবে না। আরো ডিটোরিয়েট করবে না। আরো ডিটোরিয়েট যদি করছে আরো বাজে ডিজিজ শুরু হয়ে যাবে আপনার। তো কমসে কম ডিটোরিয়েশনটাতে তো আটকাই। পুনরুদ্ধার কি হবে? না, যা হওয়ার হয়ে গেছে। যা হওয়ার হয়ে গেছে। OMG! যা হওয়ার হয়ে গেছে। তুমি মনে রেখো, ওয়ান্স আমরা যেটা বলি সেটা হলো যে একবার তুমি যদি স্মোকিংটা করে নাও, তো আমি যদি ১০ বছর খেলাম না, একটা যা সিঙ্গল পাফ, মেবি সিঙ্গল পাফ যেটা বলি আমরা, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। একটা সিঙ্গল পাফ নিলাম, আমার যে লাংসের মধ্যে যা ক্ষতি হয়েছে, ২০ বছর তুমি যদি স্মোকিং না করো, ওই ব্যাক টু সেম লাংস কোনোদিন হবে না। কোনোদিন হবে না। হার্ড ট্রুথ। ইট ইজ এ ড্যাম হার্ড ট্রুথ। মানে তার চেয়ে বড় ট্রুথ আর কিছু নেই। তোমার যেটা হার্টে যা ক্ষতি করেছো তুমি, ইট উইল নট বিকাম ব্যাক টু জিরো এগেইন। এই সেই বাচ্চাদের মতন হার্ট এরকম আর কোনোদিন হবে না। ডাক্তারবাবু কোন বয়স থেকেই হার্ট চেকআপটা করা উচিত? কি মনে হয় আপনার? আ কিছু আমরা আ আ বাচ্চাদের ক্ষেত্রে যেটা বলি আমরা, ইদানিং আমাদের শুনেছ মনে হয় আমাদের যেকোনো একটা আ কোনো মহিলা যদি প্রেগন্যান্ট হয়, তখন আমরা একটা অ্যানোমেলি স্ক্যান করি। বাচ্চা যখন মায়ের পেটে আছে তখন থেকে আমরা একটা স্ক্যান করে যাই, তাতে আমরা হার্ট চেকআপ তখন থেকেই শুরু। আচ্ছা। তখন আমরা দেখি কি বাচ্চার মধ্যে তো কোনো কনজেনাইটাল অ্যানোমালিস মানে কি? যেটা হেরিডিটারি কোনো ধরনের অ্যানোমালি আছে কিনা না। জন্মগত কোনো অ্যানোমালিস হয়েছে কিনা না। ওকে। এখন বলবে যে এটা আমাদের দেশে কতটুক পার্সেন্ট আছে? কত পার্সেন্ট এরকম?
1,00,000-এর মধ্যে একজন বাচ্চার কিন্তু congenital anomaly হতে পারে। ঠিক আছে। ঠিক আছে? এই congenital anomalies এর যদি তখন ধরাও যায়, তারপরে কিন্তু immediately after birth or treatment possible. Immediately after birth or treatment 100% হয়। ঠিক আছে? এখন হলো যে তোমার কোন বয়স থেকে আমি চেকআপ করলে ভালো হয়? হুম। এখন এই চেকআপের কোনো এক্সাক্ট বয়স নেই। তোমাকে একটা ধরনের হেলথ চেকআপ বলে রাখতে হবে। এই হেলথ চেকআপটা কিছু নয়। এই হেলথ চেকআপটা সিম্পল তুমি 18 প্লাস হও, বছরে একবার প্রেশারটা মেপে নাও। প্রেশারটা মেপে নিলে না তুমি তখন বুঝতে পারবে যে তোমার ট্রেন্ডটা কি যাচ্ছে। তোমার বডির প্রেশার সারাদিনে অনেকক্ষণ চেঞ্জ হতে পারে। সকালবেলায় যদি তোমার একটা প্রেশার থাকলো, সন্ধ্যেবেলা তোমার আরেকটা প্রেশার থাকবে, খাবারের পর আরেকটা প্রেশার থাকবে। নিজের বডির মধ্যে এত টাইমে আলাদা প্রেশার। ঠিক আছে? তো তুমি ট্রেন্ডটা জেনে নিতে পারবে। আর আমরা জেনারেলি যারা অসুস্থ বা যাদের বাড়িতে মা-বাবার হার্টের কোনো মানে অসুখ-বিসুখ আছে বা দাদু-দিদাদের কোনো অসুখ-বিসুখ থাকে, আমরা বলি 40 ইয়ার্স এর পরে একটা হার্ট চেকআপ করিয়ে নাও। হার্ট চেকআপের মধ্যে কি? একটা হার্টের সোনোগ্রাফি। আচ্ছা। একটা সিম্পল হার্টের সোনোগ্রাফি। ওটা করিয়ে একবার দেখে নাও হার্টের পাম্পিংটা কেমন আছে। হুম। বা যে সোনোগ্রাফার তোমার হার্টের সোনোগ্রাফিটা করছে ও দেখে বুঝতে পারবে যে না বস এই জায়গায় কিছু একটা প্রবলেম আছে। দেন ইউ গো টু সাম কার্ডিওলজিস্ট বা আমাদের কাছে এসে দেন ইউ ক্যান থিংক অফ নেক্সট ট্রিটমেন্ট প্ল্যান হোয়াট ইট শুড বি। ওকে। এই হলো ওভারঅল খাদ্য মানে খাওয়ার অভ্যাস বা খাদ্যাভ্যাস আমাদের হার্টকে কিভাবে প্রভাবিত করে? খুব বেশি প্রভাবিত করে। তেল মশলা খাবার তো আমরা অনেক বাড়িয়েছি। প্রচুর। বাঙালি বলে কথা। এনিওয়ে আমি বাঙালির জন্য বলছি না শুধু, সবার জন্য বলছি। মানে এই যে তেল মসলা যেটা খাবারের মধ্যে আমি সবাই একই কথা বলি, নিজেও এটা ফলো করার চেষ্টা করি কিন্তু হয় না। সত্যি কথা বলতে গেলে হয় না। খাবারের মধ্যে যেটা তেলের কোয়ান্টিটিটা অনেক কম। বইয়ে অনেক কোয়ান্টিটি বলে রাখে। ৩ গ্রাম নুন খাবে সারাদিনে, ডেইলি ইনটেক অফ 3 গ্রামস নুন, এই গ্রাম আমি তো দাঁড়িপাল্লা মেপে খেতে পারবো না ভাই। আমি ৩ গ্রাম নুন আমি কোন দাঁড়িপাল্লাতে মেপে আমি এখানে ৩ গ্রাম নুন দেব? ইট ইস নট এট অল পসিবল। খাবারের মধ্যে নুনের কোয়ান্টিটি একটু কম রাখবেন। কেমন করে বুঝবো? নরমাল যেটা খাবার হলো, পাতে এক্সট্রা নুন নেবেন না। টেবল সল্ট যেটা টেবল সল্ট যেটা বলি নেবেন ব্যাস। মারাত্মক এটা। খুব। আচ্ছা আমি শুনেছি টেবল সল্ট মানে ১ টেবল সল্ট মানে হচ্ছে ১০ টা সিগারেটের সমান। দেখুন এটা হলো ইট ডিপেন্ডস আপন আপনার স দেখুন সায়েন্টিফিক ভাবে এরকম প্রুভ করতে পারবেন না। ঠিক আছে। ইট ইস নট এট অল পসিবল। যে আমি আজকের আমি 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 আপনাকে কি বলি, একটা নিউরোসার্জনকে একটা গ্যাস্ট্রো সার্জনের সাথে আপনি তুলনা করতে পারবেন? নো। হুম, বা একটা গ্যাস্ট্রো সার্জনকে একটা প্লাস্টিক সার্জনের সাথে তুলনা, ওরা ৩ জনই তো ডাক্তার। হুম। তো কিন্তু এরকম প্রুফ করার মতন কিছু নেই। ও ওর দিকে দেখছে, ওইটা ওর দিকে দেখছে। স্মোকিং এসব these are all না আমি বলছি না, these are all additive effects আপনার খাবারের মধ্যে। এখন খাবারের মধ্যে এমনি তেল মসলাতে কি হচ্ছে কি তেলের কোয়ান্টিটিটা বাড়ছে। খাবার obviously একটা অম্বল ভাব হচ্ছে। এই তেলটা পুরোপুরি অ্যাবজর্ব হচ্ছে না। বা যা অ্যাবজর্ব হচ্ছে খারাপ তেলটাই যাচ্ছে যেটা মনোস্যাকারাইড এই নানান জিনিস আছে। এইগুলো গিয়ে কি হচ্ছে কোথায় গিয়ে জমবে? এই যে ব্লাড ভেসেলস এর ওয়ালের মধ্যে গিয়ে জমছে ইন দ্য ফর্ম অফ অ্যাথেরোস্ক্লেরোসিস যেটাকে আমরা চুন বলছি। এখন যতই এটা চুন জমতে থাকছে বেশি, হুম। ততই এই এই যে ব্লাড ভেসেলটা এটা তো কোনো একটা অর্গানের জন্য খাদ্যনালী সাপোজ। রাইট। সাপোজ আমার হার্টের তো নিজের একটা ব্লাড ভেসেল আছে। ওকেই তো খাবার দিচ্ছে। এখন এই চুনটা যদি এই ব্লাড ভেসেলে জমতে থাকে হার্ট খাবার পাবে? না। ও হার্ট খাবারই পাচ্ছে না। এখন যখন ও হার্ট পাবে ওর সাপোজ একটা কাজ করা দরকার। ওই জায়গায় হার্ট পাম্পিং করছে, খাবার নেই। তোমাকে যদি খাবার না দেই তোমাকে সারাদিন খাটিয়ে তুমি কিছু তোমার আউটকাম কিছু হবে? তুমি আস্তে ধীরে অসুস্থ পড়ে যাবে। হুম। এই অসুস্থ পড়াটাই তোমার এট দ্য এন্ড তোমার হার্ট অ্যাটাক বা কিছু। আচ্ছা আ আপনি স্মোকিং বললেন, তেল নুনও বললেন। হোয়াট অ্যাবাউট অ্যালকোহল? অ্যালকোহল দেখুন আমাদের কিছু গাইডলাইনস যেগুলো আছে, এই গাইডলাইনস গুলো সব ইউরোপিয়ান আর আমেরিকান ড্রেস থেকেই বেরিয়েছে। হুম। তাই তো? ওদের বডি প্রোফাইলের জন্য দে আর ভেরি সুটেড অ্যান্ড দে আর ভেরি সুইটেবল ফর এনি সর্ট অফ অ্যালকোহলস অ্যান্ড অল। ঠান্ডা জায়গায় থাকছে, খেয়ে হজম হয়ে যাচ্ছে সমস্ত কিছু। ঠিক আছে? আমাদের একটা গরম দেশ। গরম দেশের মধ্যে আমাদের অ্যালকোহলটা হজম হবে না। অ্যালকোহল কোনো ইটসেলফ কোয়ান্টিটি আমাদের কোনো ডিফাইনেবল নেই।
কতটুক খেলে কি হবে, এদের দেশে এদের বডি প্রোফাইল হিসেবে ওদের জন্য কোয়ান্টিফাই করা আছে যে আমি 120 ml যদি ডেইলি নিই, প্রোভাইডেড এই অ্যালকোহলটা এই টাইপ অফ অ্যালকোহল হতে লাগবে, এই টাইপ অফ অ্যালকোহল হতে লাগবে, এই সেই হতে লাগবে, মানা যায়। কিন্তু আমাদের দেশের জন্য এরকম কোনো ডিফাইনেবল কিছু নেই। এখন তুমি ডিফারেন্ট টাইপস অফ অ্যালকোহল তুমি মার্কেটে পাবে, কোন এটার মধ্যে কোন টাইপ অফ অ্যালকোহল মেশানো, ইট ইজ নেক্সট টু ইম্পসিবল। অ্যাভয়েড করাই এটাও খায় না। এটা অ্যাভয়েড করাই দরকার। কি দরকার? অ্যাভয়েড করো, যতটুকু পারা যায় অ্যাভয়েড করো। মানে এখন তুমি একটা যে সারাক্ষণ অ্যালকোহল দিয়ে নেশা করে আছে বা পড়ে আছে, একে তো তুমি এখন ঘুরিয়ে চেঞ্জ করতে তো পারবে না, প্র্যাকটিক্যালি নট পসিবল ফর হিম। কিন্তু তুমি ওকে দেখা দেখি তুমি যেন অ্যালকোহল, টোবাকো প্রোডাক্টস, নুন, তেল একটু কমাও। দিস উইল হেল্প ইউ। আমার একজন পরিচিতা আছে, ওনার হার্টে কিছু প্রবলেম ছিল, তো ডাক্তার ওনাকে হাঁটতে সাজেস্ট করেছে বিকালবেলা বা সকালবেলা। ভেরি গুড, এই হাঁটাটা কতটা মানে আমাদের হার্টের পক্ষে ভালো? খুবই ভালো। কারণ কি জানেন, হাঁটা আর দৌড়ানোর মধ্যে হাঁটা, ব্রিস্ক ওয়াকিং, ওয়াকিং, ব্রিস্ক ওয়াকিং আর দৌড়ানো, আর ব্রিস্ক ওয়াকিং আর দৌড়ানোর মাঝখানে জগিং। তো হাঁটা, ব্রিস্ক ওয়াকিং, জগিং অ্যান্ড দৌড়ানো, এই তিনটে হলো গাড়ির গিয়ারের মতন। আচ্ছা, গিয়ার নাম্বার 1 ওয়াকিং, গিয়ার নাম্বার 2 ব্রিস্ক ওয়াকিং, গিয়ার নাম্বার 3 জগিং, গিয়ার নাম্বার 4 রানিং। এটা কি একটা সময় করতে হবে নাকি না না, এক এক দিন এক এক? আমি তোমায় বলি সিম্পল। তুমি যদি কোনো পার্কে আছো, আমি প্রত্যেকজনকে একই কথা বলি, অ্যাটলিস্ট 15 টু হাফ অ্যান আওয়ার, 15 মিনিটস টু হাফ অ্যান আওয়ার হাঁটো, চাই এটা সকালে হোক বিকেলে হোক। কেউ কি বলে আমি তো সারাক্ষণই তো কোনো অফিসে থাকি, উপর নিচ করতে থাকি, তাতেও তো আমার হাঁটা হয়ে যাচ্ছে। দিস উইল গিভ ইউ অ্যান এডিটিভ বেনিফিট। কিন্তু সকালবেলা তুমি যদি একটা সকালবেলা আমরা হাঁটতে, স্পেশালি এটার কারণে বলি, পলিউশন কম, কিছুটা তো পলিউশন কম আছে। ইউ উইল গেট ফ্রি এয়ার, ইউ উইল গেট ফ্রেশ এয়ার। হাঁটো না কোনো জায়গায় গিয়ে, বা সন্ধ্যেবেলা হাঁটো। সন্ধ্যেবেলা কেউ কেন বলে না যে রাত 8টার সময় হাঁটো? কেউ সবসময় বলে কেন যে সকালবেলা আর সন্ধ্যেবেলা? আরে গাড়ি ঘোড়া তো কম চলে সকাল আর সন্ধ্যেবেলা। রাইট। গাড়ি ঘোড়া চলবে কোন সময়? এই 8টার পর, আর এদিকে সন্ধ্যে 6টার পর। তখন তো সন্ধ্যাবেলা তো রাত হয়ে গেল। ওই তখন তোমার পলিউটেন্ট কোয়ান্টিটিটা বেড়ে যাচ্ছে, পিপিএম কোয়ান্টিটিটা বেড়ে যাচ্ছে। তো তুমি সকালবেলা হাঁটো। সকালবেলা হাঁটতে গিয়ে আমি একটাই বলি, যেটা হলো 15 মিনিট থেকে হাফ অ্যান আওয়ার এতটুকু হাঁটবে যেখানে তুমি ঘেমে যাও। হুম। ঠিক আছে? কেউ একটু তাড়াতাড়ি হাঁটতে পারে। তুমি হাফ অ্যান আওয়ার যদি হাঁটো, ইট ইজ ইকুয়াল টু 15 মিনিটস অফ তোমার ব্রিস্ক ওয়াকিং, ইট ইজ ইকুয়ালস টু 5 মিনিটস অফ জগিং, ইট ইজ ইকুয়ালস টু 1 মিনিট অফ রানিং। এই হলো গিয়ার 1, 2, 3, 4। ওকে। তো এটার সাথে আপনার ফুসফুসের বা Definitely, সম্পর্ক? ডেফিনিটলি। সেম আবার গাড়ির কনসেপ্টটা আসি। তুমি গাড়িকে সঙ্গে, সঙ্গে যদি গিয়ার নাম্বার 4 এ দাও, গাড়ি এগোবে? তো তুমি যদি হঠাৎ করে যদি দৌড়ানো শুরু করো, তখন কিন্তু তোমার হার্ট এতটুক বা ফুসফুস এতটুক সঙ্গে, সঙ্গে ফুলবে না। তো তুমি আস্তে, আস্তে করো। গিয়ার নাম্বার 1 ওয়াকিং শুরু করো। 15 মিনিট হাঁটলে। তারপরে গিয়ার নাম্বার 2 ব্রিস্ক ওয়াকিং শুরু করো। তো তোমার বডিটাও সেম মেশিনের মতন আস্তে, 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 আস্তে ও জিনিসটাকে অ্যাডপ্ট করবে। হঠাৎ করে গড়ে দিলে লাভ হবে না। রাইট। তাতে আরো ক্ষতি হয়। তাতে আরো ক্ষতি হয়। যেমন ফুসফুসে স্পেশালি যেটা থাকে, আমরা একটা ডিজিজ বলি যেটাকে বুলাস লাং ডিজিজ। তার মধ্যে কি লাংসের মধ্যে বেলুন, 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 বেলুন হয়ে যায়। বুঝলে? এখন লাংসের মধ্যে যখন বেলুন, বেলুন হয়ে গেল, আমি যদি সাডেনলি হাঁটি, লাংস সাডেনলি ফুলছে, বেলুনগুলো ফেটে যাবে। ও। আর যেই বেলুনটা ফেটে গেল, আমাদের বুকের পাঁজরের মধ্যে তো এটা তো একটা ক্লোজড চেম্বার। ওটার মধ্যে কি হয়? লাংসটাকে চুপসে দিল। যে লাংসটা ভালোই ছিল ওটাও চুপসে গেল। তাহলে ও শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে সঙ্গে, সঙ্গে। তখনই ইমিডিয়েটলি ওকে হাসপাতালে নিয়ে ওই জায়গার থেকে যেটা হাওয়াটা ট্র্যাপড হয়ে আছে, ওই ট্র্যাপটা একটা টিউব দিয়ে আমরা বের করি। ওকে। মারাত্মক। তার জন্যই সবসময় মনে গিয়ার নাম্বার 1, 2, 3, 4। আ এক আমরা যেই লাইফস্টাইল বা সবাই কর্পোরেটে কাজ করছে, আপনিও ডাক্তার, আপনারও প্রচুর প্রেশার, কেউ উকিল, বিভিন্ন লোক বিভিন্ন পেশার সাথে। তো তার সাথে যেটা সবথেকে বেশি আছে মানসিক প্রেশার। এই মানসিক প্রেশার কি আমাদের লাংস বা হার্টে কোন রকম এফেক্ট করছে? খুবই, খুবই করছে। আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। একটা অফিস গোয়িং 9 to 5 জব যে করছে, একদম সুন্দর অফিস গোয়িং, যেটা
একদম ইন্ডিয়ার অলমোস্ট 30% লোক অফিস গোয়িং এরকম আছে। ৯টার সময় অফিসে যাচ্ছে, কাজ-টাজ করে সন্ধ্যাবেলা ৫টার সময় চলে আসছে। গিয়ে একটা ল্যাদ খাওয়া শুরু করলো। ধ্যাৎ! আর কি করব? কিছু করার নেই। হুম। ঠিক আছে? Zomato থেকে বা Swiggy থেকে অর্ডার করে দিল। খাবার ডেলিভারি চলে এলো, খেয়ে ঘুমিয়ে পড়ল। তুমি এই জিনিসটা খেয়াল করেছো? ওর বডি অ্যাক্টিভিটি কিছু হচ্ছে? না। কিছু নেই। ওর দিনের কাজ কি? ওই যে লেথার্জিক হয়ে পড়ছে পুরো। রাইট। তো ইটস ইউ বিকাম এ ভিশিয়াস সাইকেল। তুমি খাচ্ছ কি? জাঙ্ক ফুডই খাচ্ছ। হুম। তুমি তো এরকম না, না বিকেলে আমি খাবো ভালো, এরকম তো কিছু হচ্ছে না। ওই আসার সময় তেলেভাজা কিনে আসছো কিন্তু। তেলেভাজা মুড়ি দিয়ে খেয়ে আসছো। বাড়িতে এসেও আবার তো খাচ্ছ তুমি। তো তুমি একটা লেথার্জিক লাইফস্টাইলে আছো। আবার সেম লেথার্জিক লাইফস্টাইলে তুমি আবার চলে যাচ্ছ কিন্তু। এই যে একটা ভিশিয়াস সাইকেল, দিস ইজ নাথিং বাট এ মেন্টাল ইস্যুস। ধরুন গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেল। হুম। কিছু করার নেই। কিছু একটু ডিপ্রেস হয়ে গেলাম, পিজ্জা অর্ডার করে দে ভাই। চলো মদ খেয়ে নেই ভাই। সো তুমি এখানেই দেখো যে দিস আর অল মেন্টাল অ্যাক্টিভিটিস। আমাদের মেন্টালি আমরা যদি সিক থাকি, অবভিয়াসলি আমরা করতে এখন তুমি একটা অ্যাক্টিভ, একটা ভালো অ্যাক্টিভ লোক। ও সকালবেলা ঘুম থেকে উঠবে ৬টার সময় ৫টার সময় উঠবে। ও ওয়ার্কআউট করবে। ওয়ার্কআউট করে এসে ওর কাজ যেগুলো আছে বাড়িতে সুন্দর করে কাজ-টাজ করলো, অফিসে গেলো, অফিস থেকে ফিরে এলো। আসার সময় যদি পারে ও সন্ধ্যেবেলা একটু জগিং করে নিল, ৫টার সময় এসে জগিং করে নিল। রাত্রিবেলা ভালো খাবার-টাবার বানিয়ে ঘুমিয়ে পড়লো। রাত ৯টা-১০টার মধ্যে ঘুমিয়ে পড়লো। আবার সেম রুটিন। তুমি বলো কোন লাইফস্টাইলটা বেটার? হুম। তো তুমি মেন্টাল ইস্যুসটা তখনই আসে when you become ওই যে খাবার-দাবার যদি উল্টো-পুল্টো খেলে you become পুরো একদম একটা সাইকেলের মধ্যে পড়ে গেলে। তখনই you become a mental issues. এ ভাই ডিপ্রেসড আছে। এ ভাই ওইটা আছে। দূর ভাল লাগছে না। কিছু করার নেই। সেগুলো পুরো ডিরেক্টলি হার্টের মধ্যে মানে নট অনলি হার্ট, তো আমি বললাম তো when আমরা বলি না মানে এই পাঁজরের মধ্যে যা, যা আছে, এই মনের মধ্যে যা, যা আছে ওইখানেই এফেক্ট করবে তো। এই জায়গাটা লোকেরা তো ভাবে কি গলা আছে, পেট আছে তার ভাবে, কিন্তু মাঝখানের ব্যাপারে কেউ ভাবতে চায় না। এই মাঝখানের ব্যাপারটা কিন্তু তোমাকে এই সব জায়গাকে জুড়িয়ে রেখেছে। একে তুমি কিন্তু এরকম করতে যেও না। লাং ক্যান্সার বেসিক্যালি কোন সময় যদি ধরা পড়ে তাহলে পুরোপুরি সেরে যাওয়ার চান্সেস সবথেকে বেশি আছে? দেখুন লাং ক্যান্সারে যেটা আমরা বলি আর্লি স্টেজ লাং ক্যান্সার। লাংসের বিভিন্ন স্টেজেস থাকে। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 এরকম। স্টেজ 1 স্পেশালি যেটা আমরা যদি ধরতে পারি তখন, আমি এই ওয়ার্ডটা ইউজ করি যদি ধরতে পারি। তুমি জানো আমাদের ইন্ডিয়াতে দ্যা মোস্ট কমন ইজ দ্য লাং ক্যান্সার। কিন্তু ধরা হচ্ছে কখন? আমরা যখন স্টেজ 3 তে যাচ্ছি। কেন এই কারণটা? স্ক্রিনিং প্রোটোকলস নেই আমাদের। তুমি যদি তুমি ভেঙে বলেন। আমি ভেঙে বলি যেটা, তুমি আজ অব্দি কটা বুকের এক্স-রে করেছো বাবু? একটাও না। একটাও না। বা তুমি যে কোম্পানিতে চাকরি করো, ও একবারও বলে তোমার হেলথ চেকআপ এর মধ্যে শুধু ব্লাড টেস্টই করাচ্ছে। হুম। একবারও হার্ট একটা বুকের এক্স-রে করতে বলেছে? সিম্পল একটা বুকের এক্স-রে যেকোনো জায়গায় গভর্নমেন্ট হসপিটালে ফ্রি অফ কস্ট যেকোনো একটা পাড়ার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ৳৫০ হয়ে যাবে। এই টেস্টটা কেউ করতে চায় না। সবাই ভাবে কি, "ধুর এই এক্স-রেটা করে কি লাভ?" ওই বুকের এক্স-রের মধ্যে একটা যদি আমি ছোট্ট একটা দাগ দেখতে পাই, তখনই ইভালুয়েশন করা উচিত। তুমি বিশ্বাস করো, মানে অ্যাওয়ারনেস বলতে চাইছেন আপনি মানুষের নট মধ্যে? অনলি অ্যাওয়ারনেস, এটা হলো অনেক ফিজিশিয়ানদেরও অ্যাওয়ারনেস এর দরকার এটা। একটা ডাক্তার রেকমেন্ডেশন এক্সাক্টলি। পেশেন্টদেরকে পেশেন্টদেরকে লিখতে হবে। আর প্লাস যে, যে কোম্পানিজ হেলথ চেকআপ করায়, যে ইন্সুরেন্স কোম্পানিজও যারা হেলথ চেকআপ করায়, ওরা শুধু ব্লাড টেস্টই করে, বুকের আর এক্স-রে কেউ করে না। তুমি দেখে নাও কোন জায়গায় আছে তুমি যেখানে একটা বুকের সিম্পল এক্স-রে, একটা এক্স-রে কতক্ষণ লাগে বাবু? তুমি বিশ্বাস করো আমি একটা ইন্টারন্যাশনালে গেছিলাম। আমি চায়নাতেও গেছিলাম। ওখানে সাংঘাইতে আমি ছিলাম। তো সাংঘাইতে ওরা আমি একটা সেন্টারে সাংঘাই পালমোনারি হসপিটাল বলে আছে। এখানে ওরা দিনে ১৫০ টা লাং সার্জারি করে। দিনে। তুমি বলবে আমি ঢপ দিচ্ছি। আমিও ১ম যখন শুনেছিলাম না, তো আমি বললাম একদিনে ১৫০ টা সার্জারি করছে কেউ? মানে মানে এতগুলো কেস কোথা থেকে আসছে? আমি গেলাম। যাওয়ার পরে যে বিশ্বাস করো যেদিন ফার্স্ট ডে গেলাম ওদিন দেখলাম ১৭০ টা কেস। 170 কেস পার ডে মিনিমাম। They work from Monday to Friday.
স্যাটারডে সানডে ওদের অফ, মানডে টু ফ্রাইডে। তা আমি ওখানে ডাইরেক্টরকে নিয়ে বসলাম একদিন, কথা হচ্ছিল যে বিভিন্ন ধরনের অনেক ধরনের ট্রেনিং প্রোগ্রাম হয় ওদের। এত কেস, আমি বললাম এত কেস পাও কোথা থেকে ভাই? হুম। আমি তো দেখছি সব তো তোমার চাইনিজ ন্যাশনালস, যে বাইরে কোনো দেশ থেকে যে ওরা আসছে। বলে না, উই গট এ ভেরি গুড স্ক্রিনিং প্রোগ্রাম। তখন আমার মাথার মধ্যে স্ট্রাইক করলো, বলে স্ক্রিনিং প্রোগ্রাম এটা কোন বছর থেকে বল? আমরা বলে আমরা সব স্কুল গোয়িং স্টুডেন্ট থেকে শুরু করি, ও এটা আমাদের ম্যান্ডেটারি। তুমি এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠবে যখন, তোমার নো ডাউট মার্কশিট তো লাগবে, সঙ্গে তোমার হেলথ রেকর্ডসও লাগবে। দ্যাটস গুড। ওরা কি করে, একটা সিম্পল এক্স-রে হুম। আর ব্লাড টেস্টও আছে। প্রথমেই ওরা ধরা পড়ে যাচ্ছে। তখন থেকে ধরা পড়ছে। ওদের ধারণা কি, একটা যদি ছোট্ট একটা কিছু যদি দাগ বুকে দেখে ওরা একটা ইভালুয়েট করে ওদেরকে বলে ভাই এটা তোমার কিছু লাগবে না, তুমি পরের বছর আমি এটা দেখব। ওদের ধারণা হলো, না এটা না, কেটে বের করো, আমি এগুলো রাখতে চাই না। এটা তো অবভিয়াসলি, আমি তোমাকে যদি বলি তোমার শরীরে এটা একটা ক্যান্সার হতে পারে, তুমি কি রাখবে এটা? ভাই আমার এটা থাকুক, ফুলে ফুসে ফল টল খেয়ে ভালো হোক, কালকে গিয়ে দেখবো এটাকে ক্যান্সার, তুমি বলবো ভাই কেটে ফেলো ভাই, আমি রাখতে চাই না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এটা একটা মানুষের মনের একটা হবে পুরো, ইটস এ হিউম্যান নেচার। ও তো রাখতেই চাইবে না, তার জন্য ওর নাম্বার অফ কেস বেশি। সিম্পল একটা স্ক্রিনিং অপারেশন। ভেরি ছোট ওইটা, মাইক্রো, আমি বললাম না মাইক্রো করে কাটা যায়, মাইক্রো ভাবে দুভাবে, একটা ভিডিও অ্যাসিস্টেড, একটা হলো রোবটিক। তুমি ইমিডিয়েটলি কেটে বের করে কতক্ষণ লাগছে? হার্ডলি 15 থেকে 20 মিনিট। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের ইন্ডিয়াতে সরকারিভাবে কোনো রকম সাহায্য পাওয়া যায় এই লাং ক্যান্সার বা ডেফিনেটলি কত প্রোগ্রাম আছে, কত প্রোগ্রাম আছে, অনেক চিপ। সবচেয়ে ভালো হলো ইন্ডিয়া গভর্নমেন্ট আমাদের অনেক কেমোথেরাপি থেকে বলো বা অনেক ধরনের যেটা এখন ইমিউনোথেরাপিস, যেটা আছে নট, ইট ইজ মাচ মোর বলে আর কি, ইট ইজ মাচ মোর বেটার দেন কেমো অ্যান্ড রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, বাট ইট ইজ ভেরি কস্টলি। তুমি যদি কিনতে চাও ইট উইল কস্ট ইউ ল্যাক্স, এর মধ্যে কস্ট ইউ ল্যাক। ইন্ডিয়া গভর্নমেন্ট কত জিনিস এরকম করেছে, এগুলো ফ্রি অফ কস্ট পাচ্ছে লোকেরা, ফ্রি অফ কস্ট। লাখ কোটি কোটি টাকার ওষুধ তুমি ফ্রি অফ কস্ট পাবে। নট অনলি দিস, স্টেট গভর্নমেন্টও এরকম দিচ্ছে, প্রচুর প্রচুর এরকম আছে, ইউ ক্যান ইজিলি অ্যাভেল। স্যার, কার্ডিওথেরাসিস সার্জারি এটা কি হয় অ্যাকচুয়ালি? কি সার্জারি হয় এটা বেসিক্যালি? হার্টের যেটা বেটা বলি, হার্টের অনেক ধরনের সার্জারি আছে। একটা আমরা বলি বাইপাস সার্জারি। বাইপাস সার্জারির মধ্যে হয় যেটা হলো, যেরকম বললাম ব্লাড ভেসেলসের মধ্যে খুব বেশি পরিমাণে চুন জমে ওই জায়গাটা বন্ধ হয়ে গেল। আমরা করছি কি, এই বন্ধটাকে খুলছি না কিন্তু, এই বন্ধটা না খুলে বন্ধর সামনের দিকে একটা জায়গাটা তো আছে খোলা, আমরা ওপর থেকে যেখান থেকে ব্লাডটা আসছে ওইখান থেকে একটা আলাদা নালা বানিয়ে বাইপাস করে দিল। ওকে, আন্ডারস্ট্যান্ড। তো এটা হলো বাইপাস সার্জারি যেটা। আরেকটা হলো ভালভের সার্জারি হয়, ঠিক আছে? আমাদের হার্টে অনেক ধরনের ভালভ থাকে, 4টে ভালভ থাকে, ওই 4টে ভালভের সার্জারি আলাদাভাবে করা হয়। তারপরে হার্ট থেকে যেটা মেইন ধমনী যেটা বেরোচ্ছে, যেটাকে আমরা এওর্টা বলি, যেটা গোটা শরীরের মধ্যে ব্লাড দিচ্ছে আমাদেরকে, ওই এওর্টার সার্জারি মাঝে মধ্যে হয় কি, প্রেশার বেশি থাকতে থাকতে এওর্টাটা ফুলে যায়, আর ফুলতে ফেটে যায়, ইট বিকামস এ ইমার্জেন্সি। ওই তখন গিয়ে আমাদের ওই একটা স্পেশাল ধরনের সার্জারি হয়, এটা আমরা আর্ট সার্জারি বলি বা এসেন্ডিং এওর্টা বা এওর্টিক সার্জারি যেটা বলি, ওটা তখন আমরা ইউজ করে, তখন আমরা এই কাজটাকে ওই নতুন ধরনের এওর্টাটাকে বানিয়ে দিলাম। তো এই হলো ওভারঅল জিস্ট, যদি দেখো দিস ইজ দ্য হার্ট সার্জারি। তার বেশি আর এমন কিছু হার্টের হয় না। বা দেখুন সিম্পল জিনিস, একটা হার্টের একটা কন্ডাকশন, ইলেকট্রিক্যাল কন্ডাকশনের প্রবলেম হতে পারে, ঠিক আছে, যার জন্য কার্ডিওলজিস্টরা পেসমেকার বা অন্য জাতীয় কোনো জিনিস বসায় হতো। স্যার, এখন বেশিরভাগ লোকেরই হার্ট অ্যাটাক হয়, মাইল্ড হার্ট অ্যাটাক, বড় হার্ট অ্যাটাক। তো এই হার্ট অ্যাটাকের মেন কারণটা কি, মেন রিজনটা কি? দেখো ধরো আমার জন্য কোনো হার্ট অ্যাটাক মাইল্ড, মডারেট, সিভিয়ার এরকম কিছু নেই। হার্ট অ্যাটাক একটা হার্ট অ্যাটাক, অ্যান্ড হার্ট অ্যাটাক ইজ এন ইমার্জেন্সি, ঠিক আছে? একটা কম বয়সী ছেলে, ওর হার্ট অ্যাটাক হয়েছে, ওর হার্ট অ্যাটাকের মধ্যে কারণটা কি আমার জানতে হবে, যার জন্য আমরা একটা এনজিওগ্রাম করি, কোন ব্লাড ভেসেলটা বন্ধ হয়েছে, তারপরে ওই ব্লাড ভেসেলটাকে ইমিডিয়েটলি যেন রক্ত চালুচলো করা যায়। এটা নানানভাবে করা যায়, আপনি স্টেন্টও বসাতে পারেন বা সার্জারিও করতে পারেন। স্টেন্ট কার্ডিওলজিস্টরা বসে, সার্জারি আমরা করি। ওকে, ঠিক
ঠিক আছে? হার্ট অ্যাটাক, আমি স্টেন্টের ব্যাপারে আসছি। হার্ট অ্যাটাক হচ্ছে বা হবে বা হুম। মানে রানিং, হুম। মানুষ কিভাবে বুঝবে? আর ফার্স্ট এডটা কি আছে এটার? আচ্ছা। হার্ট অ্যাটাক যখন হবে তখন ২-৩ টে সিম্পটমস আছে। সবচেয়ে ১ম হলো বুকে একটা চাপের ব্যথা। একদম মনে হচ্ছে কেউ টিপে দিয়ে আছে বা বুকের উপরে পাথর কেউ রেখে দিয়েছে। বিশাল বড় পাথর একটা চাপ ধরনের ব্যথা। এই ব্যথাটা সাধারণত ৫ থেকে ১০ মিনিটের মধ্যে থাকে। তারপরে চলে যায়। ওই ব্যথাটা যদি সারাক্ষণ ব্যথাটা আছে, দ্যাটস এ ডিফারেন্ট মডালিটি। এই এই ব্যথাটা হবে, প্রচণ্ড ঘাম দেবেন। ঠিক আছে? কিন্তু এখানে একটা ক্যাচ পয়েন্ট আছে। আমাদের দেশ হলো ডায়াবেটিসের ক্যাপিটাল। হুম, গোটা ওয়ার্ল্ডের ক্যাপিটাল অফ ডায়াবেটিস ইজ ইন্ডিয়া। ইন্ডিয়া। ডায়াবেটিস করে কি এইসব সিম্পটমস গুলোকে নামিয়ে রাখে। তো তুমি বুঝতেও পারবে না তোমার হার্ট অ্যাটাক হয়েছে। ওকে। ঠিক আছে? যখনই তুমি বুঝতে পারবে না হার্ট অ্যাটাক, তারপরে তুমি দেখলে তোমার মনে হচ্ছে এটা হার্ট অ্যাটাক না, বাস ঠিক আছে ঘুমিয়ে যাও। দিন ১৫ বাদে তুমি দেখছো যে তুমি যেখানে ১ তলা উঠতে তোমার শ্বাসকষ্ট হাঁপিয়ে যাচ্ছ, মানে তুমি ৩ তলা হাঁপাচ্ছ, এখান থেকে যে তুমি ১ তলায় ভালো করে উঠতে পারছো না, হাঁপিয়ে যাচ্ছ। দেন অ্যান্ড দেয়ার ইমিডিয়েটলি কনসাল্ট আ ডক্টর। হার্ট অ্যাটাকের চিকিৎসা কোনোদিন বাড়িতে হবে না। এটা একটা সিম্পল জিনিস। অনেক ধরনের ফার্স্ট এইড, যেরকম হার্ট অ্যাটাকের কোনোদিন ফার্স্ট এইড নেই। যখনই এরকম হার্ট অ্যাটাকের সিম্পটমস হয়, ইমিডিয়েটলি চোখ বন্ধ করে হাসপাতালে যাও। কাল সকালে দেখছি, পরের দিন দেখব, আরেকটা দিন দেখে নিই। নো, ইটস এ সিম্পল নো। ইমিডিয়েটলি হাসপাতালে যাও, ডাক্তারের সাথে যোগাযোগ করো, কথা বলো, ইউ উইল গেট এ সেন্টার। না, আমরা যেরকম আ মাঝে, মাঝে দেখি যে হার্ট অ্যাটাক হয়েছে, বুক নিয়ে বসে পড়লো, ব্যথায় প্রচণ্ড লাফালাফি করছে। অ্যান্ড সামহাউ কোথাও কোনো দিক থেকে আমরা দেখেছি যে কোনো একটা ট্যাবলেট হয় যেটা কি জিভের নিচে নিয়ে নিতে হয়। তাতে কিছুটা ভালো লাগে। এখন ভালো হয়। আমি এটাকে আমরা গ্লিসারিল ট্রাইনাইট্রেট বলি। ঠিক আছে? এই যে সাব সাবলিঙ্গুয়াল যেটা জিভের নিচে আমরা দেই, এটা সাবলিঙ্গুয়াল ট্যাবলেটটা। এটা কি করে, আপনার হার্টের যে মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ডটাকে কমিয়ে দেয়। মানে হার্টের এত অক্সিজেন যেন না লাগে করে কমিয়ে দিল। কমিয়ে দিলে কি পেইনটাও কমে যায়। এই ট্যাবলেটটা সবার বাড়িতে কিনে রাখা সম্ভব নয়। আচ্ছা। এটা আমি তোমায় বলছি দেখে তুমি মেবি হতে পারে কালকে তুমি কিনে তোমার বাড়িতে রাখতে পারো। হুম। বাড়িতে যারা আছে এদের জন্য বলে রাখো। যদি হয় তো আমি জিভের নিচে আমি এটা দিয়ে দিলাম। তো সবার জন্য তো পসিবল নয়। আরে 90 কি বলবো 99% 90% লোকেরা গ্রামে আছে যারা, এরা কোথা থেকে পাবে? তাদের ডিসপেন্সারি তো মেবি আছে। ডিসপেন্সারি বন্ধ। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৫টা অব্দি ডিসপেন্সারি বন্ধ। কোথায় পাবে ও? তখন একমাত্র জিনিস হলো আমরা ওদেরকে বলি যে ইমিডিয়েটলি তুমি হাসপাতালে যাও। হাসপাতালে যাওয়ার পরে অনেক ধরনের ২-৩ টা ওষুধ আছে যেটা ইমিডিয়েটলি আমরা লোডিং দেই। যেটাকে আমরা বলি লোডিং ডোজ। ঠিক আছে? লোডিং ডোজের মধ্যে একটা আমরা রক্ত তরল করার ওষুধ দেই। অ্যান্টিপ্লেটলেট যেটা বলি আমরা। ঠিক আছে? প্রেশারটা যদি বেশি থাকে প্রেশারটার জন্য একটু কমিয়ে রাখি। ঠিক আছে? আর সেইম ওই যেটা জিভের নিচে যেটা ট্যাবলেট, ওই ট্যাবলেটটা দেব। ওকে, ঠিক আছে? বুঝতে পারলাম। আর তখন আরেকটা ওষুধ আমরা যেটা বলি যে স্টেটিন আমরা বলি, যেটা লিপিড লোয়ারিং ড্রাগ, যেটা বডিতে লিপিডের প্রোফাইলটাকে একটু কমিয়ে রাখবে। ঠিক আছে? এই একটা ওষুধ আমরা কটা এরকম সেট অফ ওষুধ আমাদের রেডি থাকে। ইমিডিয়েটলি আমরা দিয়ে দিই। তারপরে বাদবাকি যা করার করি। বুঝতে পেরেছি। স্যার, আপনি বা 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 স্টেন্ট বলছিলেন, হুম। স্টেন্ট বসানো। আ বাইপাস সার্জারি আপনি ডিটেইলস এ বললেন। এটা যদি একটু আমাকে ডিটেইলস এ বলেন, এই দুটোর মধ্যে পার্থক্য যেটা। হ্যাঁ, আমি আপনাকে বললাম কি এই জায়গা আমার বন্ধ। এই জায়গায় আমি এজ এ সার্জারি আমি কিছু করতে পারব না। হুম, সামনের দিকটা খোলা আছে, আমি একটা বাইপাস বানিয়ে দিলাম। হুম, স্টেন্ট করে কি এই জায়গাটা এই জায়গাটার মধ্যে আমি ঢুকলাম, ঢুকে বেলুন দিয়ে এই জায়গাটাকে ফুলালাম। আচ্ছা। এখন বেলুনটা সরালাম যখন, এটা তো চট করে বন্ধ হয়ে যেতে পারে। সিম্পল, তাই না? বেলুন দিয়ে খুললাম, চট করে বন্ধ হয়ে যেতে পারে। এখন এটা যেন বুঝিয়ে থাকে যেন ভেতরে একটা যদি আমি স্ট্যান্ড বসিয়ে রাখি, আচ্ছা, এটা আচ্ছা। নামলো না, তাই না? আন্ডারস্ট্যান্ড। এখন কথা হলো এই যে বন্ধ আর্টারি, হুম, এটাতে তুমি স্ট্যান্ড ঢোকাতে পারবে? বেলুন ঢোকাতে পারবে? না, না। তো সবগুলো কেসেস, মেজরিটি অফ দ্য কেসেস বা বলবো 50% অফ দ্য কেসেস এর মধ্যে বন্ধ এরকমই হয়। তখন তোমার স্ট্যান্ড দিয়ে কোনো লাভ হবে না।
তখন তোমার বাইপাস সার্জারি করাতে হবে। এখন বাইপাস সার্জারিও আজকালকার অনেক ধরনের হচ্ছে। আগে কি হতো, বুকটা পুরো মাঝখানে কেটে হতো, এখন রোবটেও হচ্ছে বাইপাস সার্জারি, ইভেন ছোট কেটে মিনিমাল অ্যাক্সেস সার্জারি আমরা এটা করে, যেটা মিড ক্যাপ আমরা বলি। হার্টে যে ব্লক হয়, হুম। সবসময় কি ব্লকটাকে খোলার জন্য সার্জারি করতে হয়? নট অলওয়েজ। তখন আমরা একটা কথাও ইউজ করি, কোয়ালিটি অফ লাইফ, QOL। ঠিক আছে? আমি হ্যাঁ, আমি অনেক এরকম পেশেন্ট পেয়েছি, যার হলো যে হি ইজ অ্যারাউন্ড 95 ইয়ার্স, উইক, বেড রিডেন। এই পেশেন্টের একটা হার্ট অ্যাটাক হয়েছে, আমার কাছে এসে দেখালো। দেখানোর পরে দেখা গেল যে ৩-৪টে ব্লক আছে। আমি যদি ওকে সার্জারি করি, আমি ওকে কি কোয়ালিটি অফ লাইফ দেব? উনি কি কালকে থেকে কি হাঁটা শুরু করবেন? না। আমি যদি ওনাকে স্টেন্টও করি, এভরিথিং কামস এট এ কস্ট। আমাদের ইন্ডিয়াতে কাজ করতে হলে এভরিথিং কামস এট এ কস্ট। আমি ওনাকে স্টেন্টও দিই, স্টেন্টেরও দাম আছে। আমি কি কোয়ালিটি লাইফ দিচ্ছি ওনাকে? তখন একটা ওয়ার্ড আমরা ইউজ করি, বেস্ট মেডিকেল থেরাপি। আমরা ওনাকে ওষুধপত্র দিয়ে যতটুক ঠিক করার ওনাকে ঠিক করব। তখন প্রশ্ন আসে, ডাক্তারবাবু আপনি কি ওয়েট করছেন যে উনি মরে যাবেন? মনে মনে তো এটাই আসছে, আপনি কি ওয়েট করবেন? না। আমরা একটা জয়েন্ট ডিসিশনে আসি। এই জয়েন্ট ডিসিশনটা ওনার বাড়ির লোক আর আমরা একসাথে বসে আমরা কথা বলি। তো ইট টেকস টাইম। যে ওনাকে এই জিনিসটা বোঝানো হলো, দেখো সার্জারি করে কার লাভ? আমারই তো লাভ। স্টেন্ট বসালে কার লাভ? কার্ডিওলজিস্টেরই তো লাভ। তো আমরা এই জায়গায় কেন করছি না? আমি কি কোয়ালিটি অফ লাইফ দিতে পারবো ওনাকে? হ্যাঁ, আজকে যদি একটা ৩০ বছরের ছেলের যদি কোনো হার্ট অ্যাটাক হচ্ছে, আরে ওর তো অনেক দিন আছে। ওর কোয়ালিটি লাইফ ইজ মাচ বেটার। ও তো হাট্টা-কাট্টা, ঘর চলছে, সংসার চালাচ্ছে ও। ওকে যদি ঠিক না করে ও কি করবে? কিন্তু আমি এরকম আমার বলতে গেলে প্রায় ৫০-৬০ টা এরকম কেস আছে, যার এরকম ৯০, ৯৫ গ্রুপ, ইভেন ৯৭ ইয়ার্স এরও আছে। হার্ট অ্যাটাক হয়েছে, বেড রিডেন উনি। মানে আগেও বেড রিডেন ছিলেন। আমি তারপর বললাম যে, "আমি আপনাকে কি কোয়ালিটি অফ লাইফ দিতে পারছি?" বলে, "না ডাক্তারবাবু তো ঠিক বলেছেন। দেখুন ওষুধ দিয়ে কতদিন রাখা যায়।" অনেকে হার্টে ফুটো নিয়ে জন্মায় এবং তার রেশিও অনেক কম। এটা কি ঠিক করা যায়? কিউরেবল? হ্যাঁ, ডেফিনিটলি কিউরেবল। আচ্ছা। খুব ভালো কিউরেবল। এটা যেটা আমরা পেডিয়াট্রিক বাচ্চাদের, আমি তোমাকে আমরা শুরুতে আমরা বলেছিলাম যে মা, একটা গর্ভবতী মার আমরা একটা যখন অ্যানোমেলি স্ক্যান যখন করছি, তখন আমরা কিন্তু এই ফুটোগুলো দেখি। আচ্ছা। উনার এই বাচ্চার মধ্যেই ফুটো আছে কিনা দেখা বোঝা যায় পুরো। হ্যাঁ, জন্মগত তোমারও আমারও আমাদের এই ফুটোটা থাকেই। কিন্তু যত দিন যায়, আমাদের যতক্ষণ আমরা জেস্টেশন আমাদের বাড়তে থাকে, আমাদের এইজ বাড়তে থাকে, এই ফুটোগুলো আস্তে, 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 আস্তে বন্ধ হতে থাকে। ঠিক আছে? এটা বডির নিচে নেচার নিজে করে এটা। নেচার এমন একটা বিউটিফুল ক্রিয়েশন, এই নেচার নিজেই করবে। যার মধ্যে হতে পারে না, তাদের মধ্যে বন্ধ করতে হয়। এগুলো কিছু সিম্পটমস আছে বাচ্চাদের মধ্যে। যেমন বাচ্চা ডায়াফোরেসিস যেটা বলি, যেটা আমরা বলি বাচ্চা ঘামছে বেশি, হুম। কান্নাকাটি বেশি করছে, বা নীল পড়ে যাচ্ছে, বা তোমার দেখতে পেলে যে যতটুকু ওর ওজন হওয়া দরকার এতটুকু ওজন হচ্ছে না। তখন আমাদের একটু ডাউট হয় যে আমরা একবার হার্ট চেকআপটা করব। একবার হার্ট চেকআপটা করে দেখি যে কি আছে কিনা। যদি হার্ট ঠিক থাকে, অন্য কিছু হতে পারে, অন্য কিছু যেরকম এগুলো দেখা। এক্সপেন্সিভ? আজকের ডেটে একদম 0, সরকারি? আরামসে হয়। আচ্ছা। অনেক প্রোগ্রামও আছে। অনেক ধরনের প্রোগ্রাম আছে, যেটা প্রোগ্রামের থ্রুতে আপনারা ইজিলি ফ্রি অফ কস্ট, ইভেন নট অনলি দিস প্রোগ্রাম ইজ ফর মাদার্স, ইট ইজ ফর স্কুল গোয়িং চিলড্রেন অলসো। স্কুলে, স্কুলে এই প্রোগ্রামটা চলে। থ্যাংক ইউ ফর শেয়ারিং দিস। এটা কিন্তু খুবই দরকার। এটা অনেকজন এটার ব্যাপারে জানে না। জানেন না। এটা অনেকজনে আমাকে এই প্রশ্নটা করেছে। এটা কি, এটা আমি জানবো কেমন করে? একটা যদি বুকের সোনোগ্রাফি যদি করতে যাই, হিউজ কস্ট। ২,০০০-২,৫০০ টাকার মতন কস্টিং পড়ে আজকের ডেটে। একটা স্কুল গোয়িং বাচ্চা, একটা গ্রামের বাচ্চা। ওর আছে কিনা না, ও বুঝবে কেমন করে? স্কুলেও এই প্রোগ্রামটা হয়। অনেক স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট সবাই এই প্রোগ্রামটা করায়। অ্যাওয়ারনেস এর প্রচুর অভাব আমাদের মধ্যে। খুবই, খুবই অভাব। এই জিনিসটা কেউ নজর রাখছে। আমি বললাম না, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। হুম। সেজন্যই আমাদের এই উদ্যোগ, যাতে স্যার অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেসটা বাড়ে। দেখুন, হার্টের রোগ যেটা হবে বা হবে না সেটা তো
হসপিটালে গিয়ে ওটার কিওর হবে, কিন্তু তার আগে যে জিনিসটা করা সেটাই আমার একেবারে সেই উদ্যোগটাই রয়েছে। স্যার, এই মুহূর্তে হার্টের কি কি মেজর রোগ দেখা যাচ্ছে মানুষের মধ্যে আপনার কাছে, যদি রিসেন্ট কেস যদি বলি? আমি সবচেয়ে প্রথম যেটা বলবো, যেটা হলো আমাদের হার্টের যেটা অ্যাটাক যেটা হচ্ছে, হার্ট অ্যাটাক, যেটা অ্যাথেরোস্ক্লেরোসিস অফ দ্য হার্ট ভেসেলস। ইট ইজ আ মেজর। এটার কারণ দুটো: নাম্বার 1 স্মোকিং, নাম্বার 2 ডায়াবেটিস। স্মোকিং বন্ধ করলে, ডায়াবেটিস কন্ট্রোল করো, তোমার হার্ট এমনিতেই ঠিকঠাক। ঠিক আছে? ইদানিং আরও শুনবে হোল বডি চেক আপ। হুম। ঠিক আছে? আমার কথা হলো যে এগুলো এত তো করে লাভ নেই। গো অ্যাজ পার সিমটমস। হুম। ঠিক আছে? আগে ডাক্তারকে কনসাল্ট করো। ডাক্তার যদিও দেখে বুঝেন, জেনারেল ফিজিশিয়ান। জেনারেল ফিজিশিয়ান, যে কোনো জেনারেল ফিজিশিয়ানের কাছে যাও। উনি যদি দেখে বুঝতে পারছেন যে না তোমার এটা অসুবিধে বা এইটা একটা করো, তখন গিয়ে করাও। এই হোল বডি চেক আপ এইসব জিনিস করিয়ে কোনো লাভ নেই। দিস আর হোক্স, দিস আর মার্কেটিং হোক্স কাপ্টেড। ঠিক আছে? এই হোল বডি চেক আপ টেকআপ এগুলো করানোর দরকার নেই। সিম্পল ওনার কাছে যাও, গিয়ে দেখো যে কি প্রবলেম আছে, তুমি ওই প্রবলেমগুলো ওনাকে বলো, উনি সমাধান করে দেবেন তোমার। আর ধরুন আমার কারো বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, তার আগেও তার বাবার হার্টের প্রবলেম আছে, তা সেটা কি জিনগতভাবে তার বংশ থাকতে পারে, পরম্পরায় হয়? থাকতে পারে। কিউরেবল? নট 100% বাট প্রিভেন্টেবল। আচ্ছা। আমি বললাম না, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। হুম। আজকে সাপোজ আমার দাদুর হার্ট অ্যাটাকে উনি মারা গেছেন, আমার বাবারও হার্ট অ্যাটাক হয়েছে, আমারও হওয়ার চান্স আছে, কারণ আমার দাদুর ছিল, বাবার হচ্ছে, আমার হওয়ার চান্স আছে। সো আমি প্রিভেন্ট করি না, লেট মি হ্যাভ এ গুড লাইফস্টাইল। হুম। বাট স্টিল তারপর আমার হওয়ার চান্স আছে, কারণ আমার এই জিনের মধ্যে প্রোফাইলিংটা আছে, এই জিনের মধ্যে প্রোফাইলিংটা আছে। এখন আমি যদি- জেনারেশন থেকে ওটা বাঁচাবো কি করে? দেখো, এখন আমি তোমাকে যদি বলি তুমি জিন প্রোফাইলিং একটা টেস্ট করো, হুম। উইচ উইল কস্ট ইউ 10 লাখ টাকা। ও, 10 লাখ রুপি? 10 লাখ রুপিস। ইন্ডিয়াতে শুধু 2টো সেন্টারে হচ্ছে। তুমি পারবে করাতে? বাপরে! আমাকে বললে আমিও পারবো না ভাই, এত পয়সা নেই আমার কাছে। 10 লাখ রুপিস ইজ হিউজ। Huge. It is huge costing. Gene profiling is huge in our country. It is not it is not a joke যে আমি করে নিই, আমি জানতে পারবো আমার ভবিষ্যতে আমার অসুখ কি হবে। নো, নো ওয়ান has seen his future. এগুলো করার থেকে তার চেয়ে বেটার হ্যাভ এ গুড লাইফস্টাইল। হুম। লাইফস্টাইল থাকার পরেও তো দেখো, রাস্তায় বেরোলে যে অ্যাক্সিডেন্ট হবে না এরকম তো কোনো কথাই নয়। অটো ধাক্কা মারতে পারে, তা বলে কি আমি রাস্তায় বেরোনো ছেড়ে দেবো? না, সাবধানে চলি। স্যার, করোনা আমরা খুব সাকসেসফুলি ভাবে আমরা বেঁচে ফিরেছি। সেই জন্য আমরা দুজনে কথা বলছি। এটা আমি জানি না, এটা মানে রটনা, ঘটনা আমি জানি না। আ অনেকের মুখে শুনেছি, এবং আপনি যেহেতু আমার সামনে বসে আছেন সেই জন্য আপনাকে আমি জিজ্ঞেস করছি। এটা কোনো রকম সত্যতা আমি যাচাই করি। সেটা হচ্ছে করোনার ইনজেকশন নেওয়ার পর হার্টের রোগ কি আরো বেড়েছে? না, কারণ তুমি কেন think হচ্ছে? of other way round. তুমি এটা ভাবো যে করোনার পরে তুমি একটু তোমার হেলথের সতর্ক নিচ্ছ বেশি। তুমি আগে যেখানে তুমি আগে যেখানে ধেরি এটা কিছু হয়নি, তুমি আগে তো এটাই ভাবতে। করোনার পরে বলেন এটা কি কোভিড নাকি, হুম। এই মানে এই যে বুকে কফ জমলো এটা কি কোভিড হলো, একবার চেক আপ করিয়ে নি। আগে যদি তুমি 5 বছরে একবার চেক আপ করাতে, এখন তুমি 1 বছরে 5বার চেক আপ করাচ্ছ। তো অবভিয়াসলি ডিটেকশন ইজ হাইয়ার, হুম। তোমার ডিটেকশন বেশি হবে তখন। তখন তুমি বললে কি না কোভিডের পরে, কোভিডের ভ্যাকসিন নেওয়ার পরে, হ্যাঁ। এখন আরেকটা জিনিস হলো, যে কোনো ধরনের ভ্যাকসিনস বা যে কোনো ধরনের এটার ফিউচার প্রসপেক্ট আমি 10 বছর পরেই বুঝতে পারবো যে এই ভ্যাকসিনটা আমার মধ্যে কোনো চেঞ্জেস করেছে এখন। ইমিডিয়েটলি ইট ইজ নেক্সট টু ইম্পসিবল। যদি দেখতে হয় জিন প্রোফাইলিং করো। আমি কেন বললাম আপনাকে? হ্যাঁ। বিকজ আমি প্রচুর আশেপাশে প্রচুর ঘটনা দেখেছি যেখানে আ ৩০ বছর ৩৫ বছরের আ ছেলেরা, আমি ছেলেরাই বলবো রাদার, তারা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, এবং সেটা কিন্তু আমি জাস্ট করোনার পরের কথা বলছি। হ্যাঁ, তো এইজন্য আমার কাছে এই কোয়েশ্চেনটা আমি করলাম আপনাকে। তুমি এইভাবে ভাবো না, করোনা যদি না হতো, ওনারা যদি মারা যেত তখন কি বলতো? না, সেটা তো দেখিনি, সেই জন্যই আপনাকে আমি জিজ্ঞেস যেটা করছি। হয়েছে এরকম নয়। তুমি এখন ডিটেকশনটা বেশি হচ্ছে তোমার।
ঠিক আছে? আমি তোমায় বললাম কি, তুমি আগে ৫ বছরে একবার তুমি হেলথ চেকআপ করাচ্ছ, কিন্তু আজকে এখন তুমি ১ বছরে ৫ বার হেলথ চেকআপ করাচ্ছ। তখন তো ডিটেকশন বেশি হবেই। আর আমি ইদানিং খুব নিউজেও এটাও দেখলাম যে অনেক ধরনের ফিল্ম স্টাররা ইয়াং এজে মারা যাচ্ছে, এসব আছে। Yes. হ্যাভ দ্য লাইফস্টাইল। ওদের লাইফস্টাইলটা দেখেছো? ইটস মিয়ারলি ইম্পসিবল লাইফস্টাইল। হুম। রাত্রিবেলা ৪টের সময় কাজ থেকে ফিরছে, ঘুমোচ্ছে না, রাত দুপুর ২টো অবধি ঘুমোচ্ছে, ঘুমিয়ে খাচ্ছে কি ওই এরকম সাদা, সাদা কি খাবার, এগুলো আবার কি বডি বানানোর জন্য স্টেরয়েডস নেওয়া, এই নেওয়া, সেই নেওয়া। বাম এগুলো একটা লাইফস্টাইল হলো? এই লাইফস্টাইলে কে অসুস্থ পড়বে না বলো? হুম। ফুসফুস রিপ্লেসমেন্ট আমি যদি বলি কতটা ট্রান্সপ্লান্ট। ট্রান্সপ্লান্ট, হ্যাঁ। ওটা কতটা মানে আপনার হেক্টিক কাজ, মানে কতটা জটিল, কত লাং ঘন্টার অপারেশন? সার্জারির মধ্যে মোস্ট কমপ্লেক্স সার্জারির চেয়ে ১ ঘাট বা ২ ঘাট কম আমি বলব ফুসফুসের মানে লাং ট্রান্সপ্লান্ট সার্জারিটা। আরো লাংয়ের মধ্যে অনেক ধরনের জটিল সার্জারিও আছে। তার মধ্যে একটু কম জটিলতা হবেও লাং ট্রান্সপ্লান্ট। লাং ট্রান্সপ্লান্ট সার্জারিটা ইন্ডিয়াতে এতটুক এগ্রেসিভ নয় যেরকম হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে। ঠিক আছে? এখন তার জন্য কিসের জন্য এরকম হচ্ছে যে লাংয়ের ব্যাপারটা যেরকম এই যে অ্যাওয়ারনেস, যে লাংও ট্রান্সপ্লান্ট হয় এটার ব্যাপারটাও লোকের মধ্যে বেশি জানা নেই। অ্যাওয়ারনেসটা নেই। মোস্ট ইম্পোর্টেন্ট। নেক্সট হলো যে অনেক কম সেন্টার আছে যেটার মধ্যে লাং ট্রান্সপ্লান্ট হচ্ছে। অনেকই কম। আর তৃতীয়টা মোস্ট ইম্পোর্টেন্ট কথা হলো লাং ট্রান্সপ্লান্টের পর লোকেদের যে এক্সপেক্টেন্সি, যেটা আমরা লাইফ এক্সপেক্টেন্সি বলি বা মর্টালিটি রেট, আমাদের ভাষায় হলো মর্টালিটি রেট যেটা বলি, ৫ বছরের মধ্যে ১০০ জন ৫ বছরের মধ্যে আমি যদি ৫ বছরে ১০০টা পেশেন্টকে আমি সাপোজ আজকের ডেটে আমি ১০০টা লাং ট্রান্সপ্লান্ট করলাম। ৫ বছর বাদে ১০০ জনের মধ্যে ২০ জন মারা যাবে। ও Despite of so much efforts. That's why I tell you, your lung is much more valuable than your heart. 20% মানে মারা চান্সেস যাবে। আছে রয়েছে। হ্যাঁ। তো যখনই কাউকে এই কথাগুলো বলি, পরে ট্রান্সপ্লান্টের লাংস ট্রান্সপ্লান্ট স্পেশালি, তখন আমাদের যখন এই কথাটা আসে যখন না ১০০ জনের মধ্যে মানে there is an 80% সারভাইভাল চান্স তোমার আফটার 5 ইয়ার্স। তখন বলে, "ডাক্তারবাবু এত খরচা করে বাঁচবো না, কি দরকার? তো এখনই মরে যাই।" হুম। মানে মেডিকেলে যদি 80% চান্স হয় সেটা কিন্তু মানে অনেকটা। অনেকটা ইটস ভেরি হাই, ইটস ভেরি হাই, ইটস ভেরি, ভেরি হাই। আর লাং ট্রান্সপ্লান্ট করাটা যতটুক সহজ, মেইনটেন্যান্সটা ততটুক আরো বেশি টাফ। 20% নট সারভাইভেবল কারণটা কি? নাম্বার 1 ইনফেকশন। আচ্ছা। নাম্বার 1 মোস্ট ইম্পোর্টেন্ট ইজ ইনফেকশন। নাম্বার 2 বডির নিজস্ব রিজেকশন। হার্টটা হলো এতটুক, এটা তো অন্যজনের হার্ট এতটুক। লাংসটা ২ টো লাংস। হুম, রাইট। হিউজ। ২ টো এদিকে, ২ টো এদিকে হিউজ। বডি রিজেক্ট করছে। যখন বডি রিজেকশন করছে তুমি করছো কি? ওষুধটার ডোজটা বাড়াচ্ছ রিজেকশনটা কমানোর জন্য। যেই তুমি ওষুধ রিজেকশনটা কমানোর জন্য যেমন স্টেরয়েডস বাড়ানো হয়, এইসব জিনিস বাড়ানো হয়। আর যেগুলো যখনই এটা করলে ইনফেকশনের চান্স বাড়াচ্ছ আরো। সো ইট ইস এ সাইকেলের মতো। খুব তোমার ওয়ার্ক লাইন হলো ভেরি ন্যারো। ওটার মধ্যে তোমার ম্যানেজ করতে হবে। এক্সপার্টিস আমাদের দেশে অনেক কম। অবভিয়াসলি কেন কেস কম হলে তো এক্সপার্টিসও কম হবে। এই হলো ইন্ডিয়াতে অনেক কম সেন্টার আছে যারা এরকম করছে। তার জন্যই লাইফ এক্সপেক্টেন্সি নিয়ে এটা একটা বিশাল বড় ইস্যু হয়ে যায়। খুবই বড় ইস্যু। যেখানে তুমি হার্টের যদি দেখো 5 ইয়ার সারভাইভাল রেট ইজ অ্যারাউন্ড 95%, কিন্তু লাং ট্রান্সপ্লান্টের সারভাইভাল অ্যারাউন্ড 75 to 80%। স্যার, ভিএটিএস সার্জারি, ভ্যাটস যেটা বলি। হ্যাঁ, তো ওটা খুব কম সংখ্যক ডক্টর ইন্ডিয়াতে করে, তার মধ্যে আপনি একজন। সেটা যদি আপনাকে একটুখানি বলেন। ভিএটিএস মানে হলো ভিএটিএস হলো ভিডিও অ্যাসিস্টেড থোরাসিক সার্জারি। বেশ। ঠিক আছে? সো ভ্যাটস হলো এক ধরনের পদ্ধতি যেটার মধ্যে আমরা লাং সার্জারি বা ফুসফুসের সার্জারিগুলো ছোট ফুটো দিয়ে। তো এটা একটা ব্রড ব্যানারের আন্ডারে আসে যেটা হলো মিনিমাল অ্যাক্সেস থোরাসিক সার্জারি।
MATS, মিনিমাল অ্যাক্সেস থোরাসিক সার্জারি। এটার মধ্যে ভ্যাটস আসে। আরেকটা হলো RATS, যেটা হলো রোবোটিক অ্যাসিস্টেড থোরাসিক সার্জারি। এটাও অনেক কম সংখ্যক ডক্টর ইন্ডিয়াতে রয়েছে, তার মধ্যে আপনি একজন। তো ওটা হয় কি, যেটা হলো যে ভ্যাটস এর মধ্যে আমাদের কিছু স্পেশালাইজড ইনস্ট্রুমেন্ট সেটস থাকে। দিস আর স্পেশালি ডিজাইন সেটস, যেটার মধ্যে আমরা ম্যানিপুলেশন করে আমরা লাংয়ের ওই ফুসফুসের পার্টটা যদি বাদ দিতে হয় বা পরিষ্কার করতে হয়, আমরা অ্যাকর্ডিংলি করতে পারি উইথ এ ভেরি স্মল ফুটো, অ্যারাউন্ড ৫ থেকে ৬ সেন্টিমিটার ফুটো দিয়ে আমরা করে নিতে পারি। অবভিয়াসলি একটা কসমেটিক রিজন। মোস্ট ইম্পর্টেন্ট রিজন ওইটা হলো পেইন। পেইনটা খুবই কম, কম হয়। খুবই কম, খুবই কম। আর রোবোটিক সার্জারিটা কি? রোবোটিক হলো এ সেম টাইপ অফ মিনিমাল অ্যাক্সেস সার্জারি। ভ্যাটসে যেরকম আমরা ছোট কেটে এরকম করছি, এরকম ৫ থেকে ৬ সেন্টিমিটার। রোবটে করছি কি, আমরা ৩-৪টে ফুটো করছি অফ 1 সেন্টিমিটার ইচ। রোবোটিক সার্জারি সেফ? মানে একেবারে ভেরি, ভেরি সেফ। মানে আমি আমি কেন বলছি আপনি এটা ভাববেন না যে রোবট আপনার সার্জারি করছে। এটা অনেক ধরনের এটার ধারণা। হ্যাঁ। এটা হয় কি, ডিটেলস হ্যাঁ, ডিটেইলস ইটস এ ভেরি, মানে আমারও শুনে যেটা একটা রোবট সার্জারি করবে, হুম। এটা কেমন করে পসিবল? ইট ইস নেক্সট টু ইম্পসিবল। ইটস এআই। ইট ইস নট এন অল এআই এন্ড অল। এটাকে কমপ্লিট সার্জারি করছে কিন্তু সার্জনই। রোবটের দ্বারাও প্রিসিশনটা বাড়ছে। সাপোজেডলি তোমাকে বলি, তুমি তুমি যদি একটা বিছানার নিচে কিছু একটা ছোট বাচ্চা একটা বল ফেললো, তুমি ওটাকে বের করো কি হাত দিয়ে বের করো? লাঠি দিয়ে। লাঠি দিয়ে। ওই লাঠিটা হলো রোবট। ওকে। হোয়াই ইউ আর ইউজিং দ্য লাঠি? প্রিসাইজলি তুমি বের করে নিতে পারছো। এই ছোট, ছোট জায়গার মধ্যে যেখানে আমরা কেটে বের করতে হবে, তুমি ভাবো যদি এটা যদি থাকতো, তোমার কাছে লাঠি থাকতো না, তো কি বিছানা তুলো একজন, তারপরে গিয়ে আর ২ জন নিয়ে বলটাকে গিয়ে টেনে বের করো, কত হেঙ্গাম। এই রোবটটা তোমার এই কাজটা করে দিচ্ছে। বাট দ্য রোবট চালাচ্ছে কে? ডাক্তারই, দ্য সার্জন। আর প্রিসিশনটা বাড়াচ্ছে এটা। আর দ্বিতীয়ত হলো রোবটের জন্য যে ছোট, ছোট তুমি ফুটো করছো, আমি বললাম ৩-৪টে ফুটো করলো, হুইচ ইস তুমি যদি এড করো ১ সেন্টিমিটার, ১ সেন্টিমিটার মানে ৩ থেকে ৪ সেন্টিমিটার, তাতে আরো ব্যথা কম। এরকমও আছে রোবটিক সার্জারি করার পর আজকে সার্জারি করে কালকে ছুটি। হ্যাঁ। হ্যাঁ। ও মানে পেইনলেস এবং অনেক কম সময়ের মধ্যে আমি এক্সাক্টলি বলবো না ইট ইজ এ কমপ্লিটলি পেইনলেস, কিন্তু একটুটা অবভিয়াসলি যেকোনো একটা যেটা ওপেন হার্ট সার্জারি থেকে অনেক কম। হ্যাঁ, ওপেন লাং সার্জারি থেকেও অনেকটা বেশি। ওপেন লাং সার্জারিতেও প্রচুর বেশি হয়। মানে তাদের ব্যথার কোনো তুলনা নেই আরকি। অসম্ভব ব্যথা। স্বাভাবিক ব্যাপার না? তোমাকে একটা ছোট্ট একটা যদি তোমার নিব দিয়ে একটা যদি ফুটো দিই তোমার, হাতে যতটুকু ব্যথা হবে, তোমার এইটার মধ্যে আরো কম ব্যথা। আমি অনেকগুলো এই যে এতগুলো অপারেশন নিয়ে আপনি সারাদিন ধরে ঘেঁটে থাকেন। এত বড়, বড় অপারেশন হয়। এবার আপনার সম্পর্কে যদি আমি জানতে চাই যে কিরকম মানসিকতা একটা ডাক্তারের থাকে যখন সে ওটির মধ্যে এতটা সময় কাটায়? দেখো, এভরি পেশেন্ট বিকামস এ ব্যা আমি ওদেরকে না আমি স্পেশালি আমি দেখি যেটা হলো, আমি এদেরকে আমার নিজের বাড়ির লোকের হিসেবে দেখি। আমি একটা পেশেন্ট যখন আমার কাছে যখন টেবিলে আসছে, আমার দায়িত্ব সমস্ত কিছু ওর জন্য সবকিছু ঠিক থাকে। এটা টেনশন হিসেবে না। হ্যাঁ, ১ম যখন জীবনের ১ম সার্জারি করেছি খুব টেনশন হয়েছিল। আরে ভাই কি হবে? ব্লিডিং বেশি হবে না কি হবে? আমি কিছু জানি না কি হবে? হাত পা মানে ঘামছিলাম লিটারেলি। কিন্তু যত দিন যাচ্ছে এরকম হচ্ছে, আমি একটা জিনিস অ্যাডাপ্ট করে নিয়েছি হলো, এটা তো আমার মায়ের মতন হুম। বা এটা আমার বাবার মতন। আমি কি ওদেরকে এমনিতেই ছেড়ে দেব? ওদেরকে তো ভালো করেই তো ফিরিয়ে আনবো। কেউ মা-বাবাকে নিজে কি রাস্তায় ছেড়ে দেবে এমনিতে? ভালো করেই তো ধরে আনবে। আমি ওদেরকে সবসময় এরকম করেই ট্রিট করি। কত এরকম পেশেন্ট আছে যে ডাক্তার বলে, "তো আপনার ব্যবহার পুরা আমার ছেলের মতন। আপনার ব্যবহার পুরো আমার মেয়ের মতন।" আমি বলি, "দেখুন আমি আমার কাজ করে যাচ্ছি। আমি আপনাকে সবসময় ঢুকেছেন যখন এদিন থেকে আপনাকে মা, মা মা, এ বাবা কি করছো? এ মা কি করছো তুমি?" আমি ওই ওয়ার্ড কেন অ্যাড্রেস করছি? আরে আপনাকে আমি ওই জায়গায় দেখছি। আমার মাকে আমি মার জায়গায় মানে আপনার জায়গায় দেখছি। আমার বাবাকে আপনার বাবার জায়গায় দেখছি। এরকমটাই। তো এই মেন্টালিটি থাকলে না তুমি অনেক কুল থাকবে। একজন সার্জেন্টের জীবনে আ সবচেয়ে কঠিন সিদ্ধান্ত আপনি কি নিয়েছেন আজ পর্যন্ত? অনেক আছে গো, অনেক, অনেক ছিল। তার মধ্যে একটা বলি হলো যে একটা পেশেন্ট এরকম ছিল যাকে
ও অপারেশন করলে ও ফিরে আসবে কিনা আমি জানি না। অথচ লোকটার কাছে আমি কারণ যে হসপিটালের সাথে যুক্ত ছিলাম, তখন এটা একটা ধরনের কর্পোরেট হসপিটাল। সো দেয়ার আর বিলিংস এর একটা প্রবলেম ইস্যু অনেকটাই হয় এইগুলো কর্পোরেট হসপিটালসে। তো ওকে আমি যখন এই হসপিটালে যখন দাম-টাম জিজ্ঞেস করল, ও পারবে না এতটুকু করতে। মানে বিয়ে তার পারবে। বিয়ের মানে ও ৳১ বিয়ার করতে পারবে ও না। ও ৳১ বিয়ার করতে পারবে না। তখন হয়েছিল যে আমি তখন ওকে বলেছিলাম যে, "দেখুন, ও অপারেশন করলে ও ফিরে আসবে কিনা আমি জানি না। ঠিক আছে? কিন্তু না করলে তো ও মরবেই। তো আমি না করলে আজকে মরবে না বা আগামী ১-২ দিনে মরবে। এট লিস্ট আপনি ওর সাথে আজকের দিনটা তো আপনি থাকতে পারবেন। একটু সময় কাটান। আমি জানি না কালকে কি হবে।" অ্যান্ড বিশ্বাস করো, যতদিন ও হাসপাতালে ছিল ও বেঁচে ছিল। আমি জানি না ওদিনটা আমার খুব রিপেন্ট হয়েছিল। আমি বাড়িতে এসে না আমি আমার বউয়ের সাথেই যখন এই কথাগুলো বলছিলাম না, তখন ও বলছিল, "তুমি করে নিলে ভালো হতো না? যদি ও ভালো হয়ে যেত?" বলে আমি জানি না ওদেরকে দেখে আমার কষ্ট লেগেছে। ইটস নট বিকজ অফ মানে এই টাকা-পয়সা এটা নিয়ে। ইট ইস বিকজ আমার আমার মন চাইছিল না। আমাকে অনেকজন ক্রিটিসাইজ করেছে এটা নিয়ে। "করে নিলে ভালো হতো। Why have you left it? এটা উচিত হয়নি তোমার করা।" অনেকজন ক্রিটিসাইজ কিন্তু আমার মন চাইছিল না। আর আরেকটা হয়েছিল রিসেন্টলি যেদিন আমার বেবির ডেলিভারি যেদিন হয়, ওদিন একটা কেস আমি না করতে গিয়ে আমি বলছি, "আজকে ক্ষমা করে দিন। আমি আজকে অপারেশন করতে পারব না। আজকে আমার বাচ্চার জন্ম হবে। আমি আজকের দিনটা আমি একটু রিলিফ রাখতে চাইছি।" তখন ও খুব আমাকে মানে, "না এরকম করা তো উচিত নয়।" তো ওদিনকেও আরেকটা ছিল এরকম ঘটনা এরকম যে আমি বারণ করে দিয়েছি যে আমি করব না। আমার কিন্তু ওই কেসটা আমার এখন পর্যন্ত মানে মাঝে মধ্যে কান্নাও পায় যে করে নিলে যদি ভালো হতো হয়ে যেত। এখনো মাঝে মধ্যে ভাবি ব্যাক অফ দ্য মাইন্ড। না করায় উনি যতদিন হসপিটালে ছিলেন বেঁচে ছিলেন। তারপর হসপিটালে তারপর আমি জানি না উনি কিরকম আছেন বা আদৌ আছেন কিনা না। কিন্তু যদি করে দিতাম অপারেশনটা যদি ঠিক হয়ে যেত তো উনি আরো বেশি বাঁচতেন। ডিপেন্ড করি। ডাক্তারবাবু, লাস্ট কোয়েশ্চেন, কোন অপারেশন আপনার কাছে আজ পর্যন্ত স্মরণীয় হয়ে রয়েছে? হ্যাঁ, বিভিন্ন পার্টস যদি দেখতে যাই যেমন আমি যদি হার্টের যদি বলি, একটা ভালভ সার্জারি ছিল যেটা এত খারাপ অবস্থায় ছিল আমি তখন নিজেও বুঝতে পারছিলাম না। তখন আমি আমার ২ জন সিনিয়রকে ডাকিয়েছিলাম। ওরা হসপিটালে এসছেন, দে হেল্পড মি আউট। মানে আমরা এটাকে বলি স্যালভেজ সার্জারি বলি আমরা এটাকে। স্যালভেজ মানে আমাকে ওই জায়গা থেকে বাঁচিয়ে এনেছে আরকি মানে এরকম টাইপ। আচ্ছা। ওদের আমি হেল্প নিয়েছিলাম। ওদের আমি কৃতজ্ঞ আমি আজ অব্দি ভুলতে পারব না। মানে এটা তখন রাত ৮ঃ০০ কি ৯ঃ০০ নাগাদে বাজে। ওরা কাজ ছেড়ে আমার কাছে এসছে হেল্প করার জন্য। এটা একটা ছিল। আর দ্বিতীয়ত কথা হলো আমি আমার বার্থ প্লেস হলো শিলচর। এটা আসামের একটা জায়গা। ওখানে আমি একটা অ্যা আমরা ২-৩ জন মিলে আমরা ওখানে কিছু হসপিটালে গিয়ে কাজ করি। মাসে ১ বার কি ২ বার আমরা এখানে গিয়ে সার্জারিজ করি। তো ওখানে একটা হসপিটালে আমরা যখন কাজ শুরু এটা আমাদের ফার্স্ট কেস। আমি একা। যে অপোজিট সাইডে আছে ও কিছুই জানে না। নাথিং, নট ইভেন 0 আমি বলব। ওকে। আরেকটা এরকম কমপ্লেক্স কেস ছিল। আমরা নিয়েছিলাম এই কেসটা। দরকার ছিল ওর সার্জারি। ইমিডিয়েটলি করা দরকার ছিল। তখন লিটারেলি আমি ঘামছিলাম। এই তখন এটা আমি বলতে গেলে প্রায় আমার ৬-৭ বছর বাদে গিয়ে আমি আবার এরকম ঘামলাম আরকি। মানে আমি জানি যে অপোজিট সাইড আমাকে হেল্প করে। যখন একটা সার্জারি করি, একজন অ্যাসিস্ট্যান্ট যে আমার থাকে, জেনারেলি আমাদের ডাক্তারই থাকে বা অন্য নার্সিং স্টাফরাও থাকে। দে অলসো গিভ ইউ ফিডব্যাক। "না স্যার এটা এরকম হয়নি। ওইটা ওইরকম করুন। না ওটা খুলুন, এটা না। ওটা ওইরকম করুন।" দে গিভ ইউ ফিডব্যাক। যে আমার যে অ্যাসিস্ট্যান্ট যে ছিল, ও তো 0 ও তো আমাকে কি ফিডব্যাক দেবে? যা ফিডব্যাক আমি নিজেই নিতে হবে। ওদিন আমি প্রচন্ড ঘেমেছিলাম। আর যে এই সার্জারিটা আমি খুব ধীরে সুস্থে জেনারেলি ওই ধরনের সার্জারি ইট টেকস মি অ্যারাউন্ড ১ ঘন্টা। ঐদিন আমার নিয়ার অ্যাবাউট ৮ ঘন্টার মতন লেগেছে। 8 আওয়ার্স।
পাগলা লেগে গেছিলাম ওদিন আমি পুরো একদম। প্রচুর ডাক্তারকে দেখেছি পেশেন্টকে বলে যে ভগবানের উপর ভরসা করুন। আপনি কখনো বলেছেন ভগবানের উপর ভরসা? দেখুন আমি বলব যে there is something, there is a power. ভগবানে আমি কোনোদিন ভগবান দেখিও নি। মন্দিরে যাওয়ার পরে প্রণাম করি, প্রসাদও খাই। কিন্তু there is something, there is a power, there is an যার উপর entity, একটা ভরসা কিছু। করতে হবে। হ্যাঁ, এই একটা জিনিস আছে না মানে যাই হোক পায়ে, পায়ে লাগানোর পরেও তো প্রণাম করছি। ঠিক না? এটা একটা ধরনের মানে বলব যে there is something মানে ওটার কোনো ডেফিনিশন নেই। ভরসা রাখুন হয়ে যাবে। এই ভরসাটা ভগবানের উপর আমি পেশেন্টকে এটা বলি, ভরসা রাখুন হয়ে যাবে। এই ভরসাটা ওরা ভগবানের উপরে রাখছে না আমার উপরে রাখছে আমি জানি না। ডাক্তারের আরেকটা রূপই তো ভগবান। না, মোটেই নয়। এটা খুব ভুল ধারণা। আমি আমার কাজ করে যাচ্ছি কিন্তু। আমি একটা সিম্পল মানুষ, আমি কাজ করে যাচ্ছি। সবাই যদি নিজের কাজটা ভালোভাবে করে, the world is simple. World will be the happiest place. হুম। আর একটা জিনিস ওটা সবাইকে আমি একই কথা বলি যেটা হলো, ওই কাজটাই করবে, ওই প্যাশনটাই করবে যেটা তোমার ভাল লাগে। That's your passion. ওটা করলে না তোমার কোয়ালিটি অফ ওয়ার্ক, তোমার যেরকম প্যাশন এটা আছে, you you will be successful one and you are a successful one right now. থ্যাংক ইউ সো মাচ। আর খুব ভালো লাগলো আপনার সাথে অনেক কিছু জানলাম অ্যাকচুয়ালি। প্রচুর অ্যাওয়ারনেস আসলো। মানুষ জানবে অ্যাকচুয়ালি যেই জিনিসগুলো ওরা জানতো না যে কোথায় কি ফ্রি চিকিৎসা রয়েছে সেগুলো আপনার কাছ এটা থেকে অনেক খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। আর কি করবে না, স্মোকিং কুইট করা এখনই দরকার। অ্যান্ড আজ বললাম আজকে দ্য ওয়ার্ল্ড হ্যাঁ। টাবাকো ডে, এটা একটা স্পেশাল অকেশন হয়ে যাচ্ছে পুরো। থ্যাংক ইউ স্যার সো মাচ। খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সবার ভালো করবেন। থ্যাংক ইউ।